সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 32তম পর্বে। আজ আমাদের আলোচনার বিষয় ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট লাইফ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন মোহাম্মদ এমদাদুল হক, সহকারী অধ্যাপক বাংলা, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া, এবং মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী চিকিৎসা মনোবিজ্ঞানী। একজন ছাত্র হিসেবে আমাদের মাঝে থাকছেন মোহাম্মদ জাহারুল ইসলাম আল হীরা, ইউনিট বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ, এবং সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি নাসিবা আমিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের অতিথিরা আমাদের মধ্যে চলে এসেছে, স্যারদেরকে সালাম নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ পড়াশোনার বাইরে ছাত্র জীবনে আমরা যেসব সামাজিক কার্যক্রম এবং সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করি তার আসলে গুরুত্বটা কতটুকু সে বিষয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমি মোহাম্মদ এমদাদুল হক স্যারের কাছে যেতে চাই। স্যারকে একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলে কথা শুরু করার অনুরোধ করছি। জি, ধন্যবাদ। একাডেমি 21 নামটা অনেক চমৎকার। একাডেমি নামটা ইংরেজি ভাষার হলেও এর ভিতরে আমাদের বাংলার একটা গন্ধ আছে। 21 এর সঙ্গে আমাদের 21 জড়িয়ে আছে। 21 মানে বাংলা জড়িয়ে আছে, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য জড়িয়ে আছে। এবং তাদের যে উদ্যোগ, আমি বেশ কিছু অনুষ্ঠান দেখেছি এবং আমি নিয়মিত শ্রোতাও বটে। আমার কাছে মনে হয়েছে বিশেষ করে যারা এখন টিন এজার, যাদের বয়স 13 থেকে 19, তাদেরকে তো আমরা টিন বলি। এই সময়টার গুরুত্ব যে কোনো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমস্ত কিছুই বেড়ে ওঠে এই সময়ে, আবেগ থেকে শুরু করে আমাদের শারীরিক বৃদ্ধি সবকিছুই ঘটে এই সময় বেশি। এবং এই সময়ের একটু অন্যরকম চরিত্র আছে, যে বড়দের কাছে আমরা হয়ে যাই পাকামি, আর ছেলে মেয়ে করলে হয় যে ছেলে মেয়ে, মানে উভয় সংকটে ভুগি। সেই সময়কে নিয়ে অনুষ্ঠান করা এবং চমৎকার অনুষ্ঠান, আমিনকে এবং পক্ষকে আমি ধন্যবাদ জানাই একটি চমৎকার আয়োজনের জন্য। এবং আজকের প্রাসঙ্গিক বিষয় ইম্পর্টেন্স অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট লাইফ, অর্থাৎ শিক্ষার্থীর জীবনে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা কি। এটিও খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, যেটি বর্তমানে আমরা অভিভাবক, শিক্ষক সহ সবাই হাড়ে হাড়ে উপলব্ধি করছি যে শুধুমাত্র পাঠ্য বইয়ে আবদ্ধ রেখে শিক্ষার্থীর মন এবং মননের বিকাশ হচ্ছে না। সুতরাং আমার মনে হয় আজকের আলোচনা চমৎকার হবে এবং আমাদের সঙ্গে সম্মানিত অতিথি আছেন একজন মনোচিকিৎসক। আমাদের মন এবং মননের কি পরিবর্তন আসছে শরীর মনোবৃত্তি, সে সম্পর্কে আমরা জানতে পারবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, আমার মনে হয় আমাদের ভালো লাগবে। ধন্যবাদ। নাসিবা আর মিউট করা আছে। ইনশাআল্লাহ। জি, বুঝতে পেরেছি। আমরাও সেই কামনাই রাখি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বসেছি, যে আমাদের যে সৃজনশীল কার্যক্রমগুলো আছে, আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো আছে, প্রতিটা স্টুডেন্টের লাইফে এই কাজগুলো আসলে কি পরিমাণ তাৎপর্য ধারণ করে সেই বিষয়ে আমরা কথা বলতে বসেছি। আমাদের সাথে মনোবিজ্ঞানী হিসেবে রয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি স্যারের কাছে যেতে চাই, একইভাবে একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ নাসিবা, চমৎকার একটি আয়োজনের জন্য। আজকে আমরা এই সময়, এটা নিয়মিত একটি লাইভ প্রোগ্রাম একাডেমি 21 এর, তার অংশ হিসেবে আজকে আমি নিজেকে এরকম বিজ্ঞ মানুষের সাথে থাকতে পেরে নিজেকে অনার ফিল করছি। এবং বরাবরের মতো আজকে দর্শকদের বলবো, যারা এখন এবং পরবর্তীতে শুনবেন, আশা করি এই জায়গা থেকে আমাদের কিছু পয়েন্ট হয়তো বেরিয়ে আসবে আলোচনার মাধ্যমে। সত্যিকার অর্থে যে প্রাসঙ্গিক আলোচনাগুলো আমরা এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে করি, যেটা সচেতনতামূলক হয় এবং কিছু ইনফরমেশন থাকে, যার মাধ্যমে আসলে আমরা চাই সমাজের একটি কল্যাণমূলক একটি জায়গায় যেন আমরা কন্ট্রিবিউশন করতে পারি। এবং যে মনোবিজ্ঞানী হিসেবে যদি আমার জায়গায় বলা থাকে, সেটা হচ্ছে যে আমরা আমাদের মন এবং মননের যে জায়গাটা, মনের প্রশান্তি লাভের যে জায়গাটা, অর্থাৎ আমরা বিভিন্ন সময় আমাদের মানসিক ভাবে যে বিষণ্ণতা বলি, দুশ্চিন্তা বলি, সেই দুশ্চিন্তাগ্রস্ত
হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসার একটা মাধ্যম হিসেবে কিন্তু অনেক সময় এই কো কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো বেশ চমৎকার কাজ করে। তারই ধারাবাহিক আলোচনা আশা করি আমাদের আজকের এই প্রোগ্রামে থাকবে। আমি থাকতে পেরে নিজেকে বেশ ভালো বোধ করছি এবং থ্যাংক ইউ নাসিবা অনুষ্ঠানটি শুরু করার জন্য। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনারা সবাই আসলে আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের জন্য রেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর মাঝে আমাদের দর্শকদের প্রতি আমি কিছু কথা বলে নিতে চাই। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনায় বসেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট লাইফ, অর্থাৎ আমাদের যে ক্রিয়েটিভ কাজগুলো আছে, আমাদের যে স্বেচ্ছাসেবক কাজগুলো আমরা করছি সমাজে, সেই কাজগুলোর গুরুত্ব নিয়ে আমরা বসেছি। আমাদের সাথে আছেন একজন শিক্ষক, যিনি পাশাপাশি বাংলাদেশ রোভার স্কাউটের একজন কর্মকর্তা প্লাস একজন স্টুডেন্ট, এবং সাইকোলজিস্ট আছেন আমাদের সাথে, যিনি সাইকোলজির ম্যাটার গুলো আমাদের কাছে ক্লিয়ার করবেন। আপনাদের কাছে যদি মনে হয় আজকের প্রোগ্রামটি আরো অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, আমাদের প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আমি আমার প্রথম প্রশ্ন নিয়ে আমাদের গেস্টদের কাছে চলে যেতে চাই। মোহাম্মদ এমদাদুল হক স্যারের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে ছাত্র জীবন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এবং ছাত্রদের জীবনে এই কোকারিকুলার অ্যাক্টিভিটিসের গুরুত্বটা আসলে কেমন? ধন্যবাদ উপস্থাপিকা আমার নাসিবা আমিন, আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমরা এই শিক্ষার্থী, দুঃখিত, ছাত্র বলতে আমরা যে শব্দটি ব্যবহার করি এটি মূলত সংস্কৃত শব্দ। এই উইকিপিডিয়ায় এর অর্থ দিয়েছে যিনি শিক্ষকের দোষ গোপন রাখেন সে হলো ছাত্র। আবার আমি এরকমও শুনেছি যে গুরুর যত শিষ্য থাকে তার ভেতরে যে শিষ্যটি সবচেয়ে প্রিয় পাত্র হন তাকে গুরু তার পাশাপাশি রাখেন এবং তার মাথায় ছাতা ধরার দায়িত্বটা তাকে দিতেন। সে হিসেবে সে হতো গুরুর ছত্রধর। সেখান থেকে ছাত্র শব্দের উৎপত্তি। এক কথায় দুটি দিয়েই যেটা বোঝা গেল যে তিনি গোপন করেন এই কারণে যে তিনি গুরুর ভালো মন্দ জানেন, কাছে থাকেন, অথবা তিনি তার কাছে যেন রোদ বৃষ্টি পড়তে না পারে সেটাকে তিনি আড়াল করে রাখেন। তো যে নামই হোক না কেন আমরা ব্যবহারিক অর্থে আসলে ছাত্র বলতে যিনি শিক্ষার্থী তাকেই বুঝি, যেটার আরবি শব্দ তালিবুল ইলম, বিদ্যা অন্বেষণকারী, ইংরেজিতে যেটাকে লার্নার বা স্টুডেন্ট বলি। তো আমরা এই শিক্ষার্থী অর্থেই আমি ছাত্র বোঝাতে চাই যে আমাদের জীবনের যে অংশটাতে সাধারণতই আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক অথবা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য ব্যয় করি সেই অংশটাকেই আমরা ছাত্র জীবন বলি। কিন্তু বৃহত্তর অর্থে মানুষের জন্মের পর থেকে কবর পর্যন্ত পুরোটাই ছাত্র জীবন, যেটা আমরা কবিতায় পড়েছি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এই সারা জীবনটাই ছাত্রের। তবে যেহেতু আমরা একটি অংশকে ছাত্র জীবন বলি, সাধারণতই আমাদের দেশে একজন শিক্ষার্থী, এখন তো প্রায় 4+, আগে আমরা 6+ দেখতাম, সরকারি নিয়ম অনুসারে 6 বছরের প্লাস হবার পরে বাধ্যতামূলক সে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং আমাদের দেশে মোটামুটি 27-28 বছরে উচ্চশিক্ষা কমপ্লিট হয় প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ে। এরপরে আরো যারা রিসার্চ করবে তাদের জন্য তো সময় নির্ধারণ করি। তো আমরা যদি 6 থেকে 25 বছর পর্যন্ত সময়টাকেও শিক্ষা জীবন হিসেবে ধরে নিই, তাহলে আমরা শিক্ষার্থী জীবন বলতে বুঝি যে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার যে সময়টা সেটাকে। এখন এই সময়টাকেও যদি বিবেচনা করে বলি যে এখানে আসলে একজন শিক্ষার্থী কি শিখবে, আসলে সব শিখবে। কিন্তু দুঃখজনক হলো যে আমরা অভিভাবক, শিক্ষক, আমরা আসলে সব শিখুক এটা চাই না। আমরা চাই যে আমাদের ছেলে মেয়ের এই ছাত্রের জীবনটুকু যদি পারা যেত এক রাত্রে ঠেলে পার করে দেওয়ার, এরকম কোনো টাইম মেশিন থাকলে সকালবেলা ভর্তি করে দিয়ে বিকেলবেলা মাস্টার্স করে একটা সার্টিফিকেট নিয়ে চলে আসতাম। এরকম একটা ভাবনার জায়গা আমাদের, এবং যত দ্রুত গেলানো যায় বিদ্যা গেলাতে চাই আমরা। ফলে ছাত্র জীবন আর আনন্দদায়ক সুখের জীবন নেই। এখন ছাত্র জীবনটা একসময় বলা হতো ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন,
পরীক্ষা না হলে আনন্দের। আমার মনে হয় এখন শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা তুলে নিলেও আনন্দের নয়, তাও বলি, জি। কারণ ছাত্রের সঙ্গে শিক্ষার সঙ্গে আনন্দের কোনো যোগাযোগ নেই। তো এই যে এই ছাত্র জীবন আমরা যেটা বুঝি এটি বোধহয় নয়। আমার মনে হয় যে সমস্ত ক্ষেত্রই শিক্ষার জন্য অবারিত হওয়া উচিত। সেটা লেখাপড়া হতে পারে, সেটা শরীর গঠন হতে পারে, মন এবং মনন গঠন হতে পারে। তো আমরা জীবনের জন্য এই অংশটাকে এতটা গুরুত্ব দিব যতটা গুরুত্ব বেঁচে থাকবার জন্য অক্সিজেনের, ততটাই গুরুত্ব দেহ মন আত্মার বিকাশের জন্য ছাত্র জীবনে। কারণ শিক্ষার সংজ্ঞায় বলা হচ্ছে দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের নাম শিক্ষা, এবং সেটি পজিটিভ পরিবর্তন। আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনীর শেষে একজন শিক্ষার্থী 53টি দক্ষতা অর্জন করবে। এটি আমাদের কজন বাবা মা আমরা জানি যে আসলে দক্ষতা অর্জিত হলো কিনা? আমরা শুধু জানি যে পিইসি পরীক্ষায় একটা গোল পেল কিনা। আমি মজা করে বলি যে আমাদের রেজাল্টের পরে বলে গোল্ডেন। তো একে আমি যদি ডান পাশে ডয় একার দন্তন্য লিখি তাহলে এই পাশে গোল আর এই পাশে ডেন হয়। এটা দ্রুত বললে অনেকটা গোল্ডেন শোনায়, কিন্তু আমি বলি শব্দটার আসলে উচ্চারণ ডর নিচে একটা র ফেলা হবে, গোল্ডেন। আমরা যেগুলো বের করছি এগুলো গোল্ড নেই, এর মধ্যে শুধু আবর্জনা আছে। এই গোল্ডেন দিয়ে গোল্ডের সুবিধা পাওয়া সম্ভব নয়। এটি আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে খারাপ দিক, যেটি আমার মনে হয় শিক্ষার্থীর জীবন নিয়ে আমরা অনেকটা গিনিপিগের মতো খেলছি আর কি। তবে এই সময়টা তথা ছাত্র জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব একজন মানুষের জীবনে অপরিসীম। জি, ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ছাত্র জীবনের গুরুত্বটা বেশ ক্লিয়ার ভাবে আমাদের সামনে তুলে ধরলেন। এই বিষয়টা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র জীবনে যেসব দায়িত্ব আমাদের সামনে আসে এগুলোকে আসলে আমরা কিভাবে ভাগ করতে পারি, আর প্রত্যেকটা দায়িত্বের আমাদের মস্তিষ্ক বা আমাদের সাইকোলজির উপরে প্রভাবটা কিরকম পড়ে, হোক সেটা পারিবারিক কিংবা সামাজিক কিংবা একাডেমিক, কিরকম হয়? জি, ধন্যবাদ নাসিবা। আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে আসলে স্যারের কথা শুনছিলাম। বেশ চমৎকার পয়েন্ট, ছাত্র সংজ্ঞাগুলো দিতে যে আমাদের শিক্ষার যে বেশ কিছু দিক তুলে ধরলেন। আসলে আমরা প্যারেন্টসরা যা চাই, শিক্ষক হিসেবে কি আমরা দিচ্ছি, বা সেই জায়গাগুলোকে খুব চমৎকার করে তুলে ধরেছেন। আর আমার কাছে যেহেতু প্রশ্নটা এসছে, আমি আসলে এভাবে শুরু করতে চাই যে সত্যিকার অর্থে ছাত্র জীবনের যে জায়গাটা, এটার অনেকগুলো দিক রয়েছে। আমি ছাত্র মানে তো শুধুমাত্র একাডেমিক না, আমার অনেকগুলো রোল রয়েছে। আমি কখনো বা টিচারের কাছে আমি ছাত্র হিসেবে থাকছি আমার একাডেমিক লাইফে। আমি আবার এই ছাত্র জীবনের মধ্যেই আমার কিছু পিয়ার গ্রুপ রয়েছে যাদের সাথে আমার ইনফ্লুয়েন্স থাকে। তো যখন আমি একজন ব্যক্তিকে পার্সন হিসেবে দেখি তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি যদি একদম দুটো দিক নিয়ে বলি, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, যেটাকে আমরা নিজস্ব একান্ত সাইকোলজি বলি, যেটা আমার নিজস্ব চিন্তা, থট, বিহেভিয়ার, ইমোশনস, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে মানে আমার ব্যবহারিক জীবনটা কেমন, সেটার নিজস্ব স্বকীয়তা রয়েছে। এবং এর বাইরে রয়েছে আমার সোশ্যাল এক্সিস্টেন্স, অর্থাৎ এক্সটার্নাল ফ্যাক্টর। এবং আমি আমার সব যাদের সাথে আমি অনেক বেশি কানেক্টেড সেটা হচ্ছে আমার ফ্যামিলি, দেন আমার কমিউনিটি, আমার পেয়ার গ্রুপ, আমার স্কুল, আমার ওয়াইডার সোসাইটি, এবং এভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। আমি যখন ব্যক্তি পজিটিভলি চিন্তা করি ইন্টারনাল সাইকোলজির কারণে, সেটার ইম্প্যাক্ট তখন আমার সোসিওলজিতে পড়ে, আমার সোসাইটিতে পড়ে, ফ্যামিলি পড়ছে এবং ওয়াইডার সোসাইটি। একই সাথে যখন ওয়াইডার সোসাইটিতে কোনো একটা বিষয় ঘটছে তার ইম্প্যাক্ট আমার ব্যক্তির মধ্যে আসছে। তো আমি যখন ছাত্র জীবনে থাকি, ঠিক এই ছাত্র জীবনে কখনো ছাত্র হিসেবে শিক্ষকের সাথে, কখনো ছাত্র হিসেবে পরিবারের সদস্য, আমার কিছু একটা কিছু দায়িত্ব থাকে, এবং একই সাথে আমার পেয়ার গ্রুপের সাথে আমার কিছু ইনফর্মাল কিছু রিলেশন থাকে। এই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু আমার ইনফ্লুয়েন্স রয়েছে, এবং এই ইনফ্লুয়েন্স গুলো আমার চিন্তার দ্বারা অনেক বেশি গাইডেড হয়। আমি যেভাবে চিন্তা করি আমার ইমোশনটা ঠিক সেইভাবে তৈরি হয়, এবং সেইভাবেই আমি একটা ইন্টারাকশন করি বা আমার একটা বিহেভিয়ার তৈরি হয়। তো যে কোনো সিচুয়েশনে আমরা যখনই পড়ি না কেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তখন সেই জায়গা থেকে
আমার চিন্তা, আমার আবেগ, আমার শারীরিক অনুভূতি এবং আমার আচরণ, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার ইনফ্লুয়েন্স গুলো রয়েছে। এবং এই দায়িত্বের জায়গাতেও আমি ছাত্র হিসেবে যখন আমি ক্লাসরুমে থাকি, খুব অ্যাটেন্টিভলি কখনো থাকি, কখনো অ্যাটেন্টিভ থাকি না। তো এর উপরে বিচার বিশ্লেষণ হয়ে হয়তো বা আমার একটা, যেটা স্যার একটু আগে বলছিলেন, কখনো গোলটাকে ড্রেনের দিকে চলে যাচ্ছে, আবার কখনো কখনো গোল ড্রেন হয় না, আবার গোল হিসেবে হয়। কাদের ক্ষেত্রে? সেই গুটি কয়েক মানুষ যারা তাদের এই ছাত্র জীবনের মধ্যে থেকে এবং সেই প্রোডাক্টিভিটি অর্থাৎ পটেনশিয়ালিটাকে কাজে লাগাচ্ছে, যেটা আমরা মেন্টাল হেলথের ডেফিনেশনের সময় এর আগেও আমি অনেকবার বলেছিলাম যে ওই মানুষটা তার মেন্টাল স্টেটের মধ্যে যখন একটা ভারসাম্যপূর্ণ অবস্থা রাখে, সে নিজের পটেনশিয়াল গুলোকে জানতে পারে, দৈনন্দিন জীবনে চাপমূলক পরিস্থিতিগুলোর সাথে সে খাপ খাওয়াতে পারছে এবং সোসাইটিতে একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে সে একটা রোল প্লে করছে। তো সেই ছাত্র অবস্থায় আমার কিন্তু সে প্রত্যেকটা স্ফেয়ার রয়েছে যেখানে আমি আসলে কন্ট্রিবিউট করার। তো এরকম আমি কখনো পরিবারের মধ্যে আমার একটা দিক, আমার স্কুলে আমার পেয়ার গ্রুপ, আমার ওয়াইডার সোসাইটিতে আমার রিফ্লেকশন, এবং নিঃসন্দেহে এখানে আমাদের যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের জায়গা থেকেও তারা কত ভাবে আসলে যুক্ত ছিলেন এবং আছেন, সেটাও কিন্তু চলে আসবে আলোচনাতে আশা করছি। নাসিবা, নাসিবা কি আছেন আমাদের সাথে? সম্ভবত নেটওয়ার্কের কোনো বিষয় হতে পারে। জি, স্যার, ইন্টারনেট প্রবলেমের কারণে আমি মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমাদের মাঝে একজন স্টুডেন্ট আছেন, আমরা তার কাছে যেতে চাই। আমাদের জাহারুল ইসলাম আল হীরা ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ছাত্র জীবনে নিজের দায়িত্বটাকে আপনার কাছে কতটা বহুমাত্রিক মনে হয়? আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপু, আমাকে উত্তর দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ছাত্র জীবন অবশ্যই বহুমাত্রিক। ছাত্র জীবন পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ছাত্র জীবনকে ভবিষ্যৎ জীবন গড়ার একটা কারিগর বলা হয়। চরিত্র গঠন, সৎ, নির্ভীক, সাহসী মানসিকতা, এসব গড়ার প্রথম মাধ্যমই হলো ছাত্র জীবন। ছাত্র জীবনে আমরা এই সকল কর্মকাণ্ড, এই সকল ভালো চরিত্র গঠন, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, এসব ভালো কাজকর্ম করার করার মাধ্যমেই আমরা কিন্তু পরিপূর্ণ ছাত্র হিসেবে গড়ে উঠবো। যেমন বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং বিভিন্ন গুণীদের কথা শোনা, ভালো শ্রোতা হওয়া, ভালো বক্তা হওয়া, এসব গুণগুলো মূলত ছাত্র জীবনেই অর্জন হয় এবং অর্জন করার আমি চেষ্টা করি। জি, যা যা আমার ব্যক্তি জীবনে, আমার পরিবার জীবনে, আমি মনে করি আমার সমাজ জীবনে, আমার দেশ তথা বিশ্বকে ভালো কিছু দেওয়ার জন্য ছাত্র জীবনেই মূলত এইসব পরিচর্যা আমি করি এবং করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপু। জি, জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আমি চলে যেতে চাই মোহাম্মদ ইমদাদুল হক স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, টেক্সট বুক বহির্ভূত যেসব স্কিল ডেভেলপমেন্ট আছে বা যেই ধরনের কাজগুলো আসলে আমাদের সমাজে প্রচলিত, এর গুরুত্বটা কেমন? জি, স্যার, আপনার মাইকটা আনমিউট করতে হবে। আমার একটা কবিতা মনে পড়ছিল এই সময়, কবিতাটার পুরা ভাষাটা আমার মনে নেই, যে যে কবিতাটার ভাষাটা এরকম ছিল যে আমার ছেলেটা অঙ্কে ভালো, ইংরেজিতে লেটার পায়, বিভিন্ন সাবজেক্টে সে সবসময় ভালো করতো, আর পাশের বাড়ির অমুকের ছেলেটা অঙ্কে ফেল, ইংরেজিতে টেনে টেনে পাশ করে। আমার ছেলেটা এখন পাশ করে লন্ডনে চাকরি করে। মাঝে মাঝে নাতির সাথে ফোন করে কথা বলবো, সেও সময় হয় না, স্কুলে পড়াশোনার ক্ষতি হবে বলে। তো ছেলের জন্য যেন অপেক্ষা করছি, তখন আমার পাশের বাড়ি সেই ছেলেটা দুপুরে এসে দরজায় কড়া নেড়ে আমাকে এসে বলে, আজকে তোমার বিবাহ বার্ষিকী, যে তোমার জন্য মিষ্টি এনেছি। তা আসলে কে সফল মানুষ, আমি নাকি আমার পাশের বাড়ির লোকটা? এটা আমাদের জীবনে বাস্তবতা। শিক্ষা নিয়ে একটা চমৎকার কথা সেদিন ফেসবুকে দেখলাম, যে যদি সন্তান প্রচুর টাকার মালিক হয়, তখন বাবা মা ভয়ে থাকে সন্তানের সাথে কথা বলতে, কখন না ভুল হয়ে যায়।
আর সন্তান যদি সুশিক্ষিত হয় তাহলে সন্তান সবসময় ভয়ে থাকে বাবার সাথে কথা বলতে, না জানি কখন বেয়াদবি হয়ে যায়। তা জি। আমরা আসলে কি করছি? তো এই শিক্ষাটি শুধুমাত্র পাঠ্য বই আমাদেরকে দিতে পারে না। এই কথাটিকে রবীন্দ্রনাথের ভাষায় উনি বলেছিলেন যে, আহার করিলে পেট ভরে, বাতাস খাইলে পেট ভরে না। কিন্তু জি। সে আহারকে রীতিমতো হজম করিবার জন্য বাতাসের প্রয়োজন। পাঠ্য বই আমার আবশ্যকীয় আহারের মতো। সেটি না পড়লে, সেটি চর্চা না করলে আমার একাডেমিক রেজাল্ট হবে না। আমি ভবিষ্যতে সমাজে সার্টিফিকেটধারী বলে পরিচয় দিতে পারবো না। কোনো ভালো চাকরিতেও আমাকে অ্যালাউ করা হবে না। কিন্তু এই যে বিদ্যা, এই বিদ্যাকে আত্মস্থ করবার জন্য আনন্দদায়ক কিছু পড়াপাঠ্য পড়া উচিত। এটি গেল পড়ার ক্ষেত্রে। শুধুমাত্র আমাদের শিক্ষণের ক্ষেত্রে। এর বাইরে দেহ এবং মনন গঠনের জন্য বলেছিলাম যে দেহ, মন, আত্মার বিকাশের জন্য কিছু কার্যক্রম আমাদের করতে হয়। কিছু কার্যক্রম আগে যার নাম ছিল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এখন আমাদের এনসিটিবি থেকে মাননীয় শিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নির্দেশনায় এখন সেগুলোকে বলা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। সেই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে, আমরা বলছি খেলাধুলা, স্কাউটিং, বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট বা রেড ক্রিসেন্ট সোসাইটি, ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, এরকম অনেকগুলো অনুষঙ্গ আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত আছে। কিন্তু অবস্থাটা ওই কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আমরা যারা কলেজে চাকরি করি, কলেজে আমাদের শরীরচর্চা শিক্ষক বলে একটি পোস্ট আছে। আমি মজা করে মাঝে মাঝে বলি যে আমাদের কলেজের সবচেয়ে অসুস্থ থাকেন শরীরচর্চা শিক্ষক, কারণ উনি সারা বছরে কোনো কাজই নাই, ওনার নিজেরই শরীরচর্চা করার মতো কোনো অ্যাক্টিভিটিস থাকে না, কারণ বছরে শুধুমাত্র 2-1 দিন খেলা হয়, হয় 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে মার্চ পাস করা হয়, সারা বছর শেষ। স্কুলে তবুও শরীরচর্চা একটি বিষয় আছে, মাঝে মাঝে মাঠে যায় বাচ্চারা, বা সব প্রতিষ্ঠানে যায় কিনা আমার জানা নেই। ফলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নামে আছে, কাজে নেই। ফলে খেলাধুলা যে একটি আনন্দের বিষয়, এটিও আমাদের ছেলে মেয়ের মধ্যে নেই। আমরা দৌড় খেলা দেখার, সাঁতার খেলা দেখবার জন্য কিংবা হাই জাম্প লং জাম্প দেখবার জন্য মাঠে ভিড় জমাতাম। এখন কলেজে খেলাধুলা হলে যে কয়জন অংশগ্রহণ করে ওই কয়জনই কোনো দর্শকও খুঁজে পাওয়া যায় না। এখন আমাদের খেলাধুলার অবস্থাটা কেমন হয়েছে? আমরা বলছে আমার ছেলেটা সারাদিন খেলে, কি খেলে? ভাই ক্রিকেট খেলে, ফুটবল খেলে। বাহ, তাহলে তো ভালো। কোথায় খেলে? বলছে যে মোবাইলে খেলে অথবা কম্পিউটারে খেলে। যে কম্পিউটারে ক্রিকেট খেলে তো শরীরের বিকাশ ঘটবে না। আমাদের ছাত্র জীবনে যেটি হীরা চমৎকার, আল হীরা চমৎকার কথা বলেছে যে সবকিছুই শেখা যায় এই সময়। আমি দেখেছি যে আমরা ছাত্র জীবনে যারা এক্সট্রা কারিকুলাম কোকুলাম অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করিনি, তারা একাডেমিক সার্টিফিকেট অর্জন করে মুখস্থ বিদ্যার জোরে বড় চাকরি অর্জন করেছি। কিন্তু 50 জন লোকের সামনে যখন তাকে কিছু বলতে বলা হচ্ছে, তখন আমতা আমতা করছি, স্পষ্ট করে বলতে পারছি না। এমনকি নিজের পরিচয়টুকু 2-3 বাক্যে দিব, সেখানেও 4টে ভুল করে বসি। কারণ কি? তার একাডেমিক রেজাল্ট ভালো, ব্রিলিয়ান্ট, সবাই জানে অনেক ভালো। এটি হলো না কেন? এটি না হবার পেছনে একটাই কারণ, উনি ছাত্র জীবনে অ্যাক্টিভিটিস এর ভেতরে কখনো কো কারিকুলাম ছিল না, শুধু একাডেমিক কারিকুলাম ছিল। কারিকুলামটা তার মনে হয়েছে কয়টা বই মুখস্থ করতে হবে। মজার ব্যাপার, এটা বলতে দ্বিধা নেই, গত এক সপ্তাহ হয়নি বোধহয়, এই গত সপ্তাহের মঙ্গলবারে সম্ভবত এক ভদ্রলোক আসছেন ঢাকা থেকে গাইড বই নিয়ে। তার মধ্যে একটা বিসিএস গাইড বই, তার নাম হলো এটিএম, ব্র্যাকেটে লেখা একটানা মুখস্থ। আমি জিজ্ঞেস করলাম এই এটিএম মানে কি? বলছে স্যার একটানা মুখস্থ। গাইডের নাম হলো এটিএম, তার বাংলা করে দিয়েছে একটানা মুখস্থ। তা আমি বললাম এই শব্দটির সমাজে আমার ঘোর আপত্তি আছে। কোনো কিছু না বুঝে মুখস্থ করা নকল করার চেয়েও ভয়ঙ্কর। একজন ছেলে নকল করলে সার্চ করলে তার নকলটা ধরা যায়। দ্বিতীয় হচ্ছে নকল করছে এটা যে অন্যায় সে বোঝে, ভবিষ্যতে সে পড়ে। কিন্তু যে মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি করে দিয়ে আসলো,
ও কখনোই মনে করে না যে সে কোনো খারাপ কাজ করেছে, যে দিব্যি ভালো কাজ মনে করে, এবং তারা এর মগজের চুরিটাকে কেউ ধরতে পারে না। তাহলে মুখস্থ আর আত্মস্থর মধ্যে পার্থক্যটা কি? আমরা বলি যে যা বুঝি এবং বলতি, অর্থাৎ বুঝে মনে রাখাকে বলা হয় আত্মস্থ, আর না বুঝে মনে রাখার নাম হলো মুখস্থ। এই মুখস্থ বিদ্যের জোরে অনেকে ভালো জায়গায় যেতে পারি, কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রে তাদেরকে আমরা দেখতে পাবো। আমার মনে হয় কোনো জায়গা থেকে একটা শব্দ আসছে মোবাইলের বা কিছু। নাসিব আমিন, আপনার ওখান থেকে কি? হ্যাঁ। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার লক্ষ্য থেকে আমরা চ্যুত। এখন এই ছেলেটি বা এই মেয়েটি, অর্থাৎ এই শিক্ষার্থীটি যখন কর্মক্ষেত্রে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীকে দোষী করছি না, সিস্টেমের দোষ। আমি সারা জীবন ধরে যা পড়লাম, আমাকে বিসিএস পরীক্ষা দিয়ে সেগুলো কিছুই প্রশ্ন করা হবে না, আমাকে সিলেবাস দেওয়া হবে অন্য একটা, বলা হবে এগুলো মুখস্থ করে এসো। ফলে আমাদের সমাজে কিছু মুখস্থ জিনিস আছে শিক্ষায়, যেগুলো খুবই দুঃখজনক। কখনো জানারও চেষ্টা করিনি, বোঝারও চেষ্টা করি। একটা মজার ঘটনা বলি। যেমন আমরা নামের আগে মোহাম্মদ লাগে, মোহাম্মদ এবং মুসাম্মাদ লিখি। আমি নিজে একটু মাদ্রাসাতেও পড়াশোনা করেছি। মজার ব্যাপার, সেখানেও আমার কোনো শিক্ষক কোনোদিন বলে দেননি যে এই মোহাম্মদ শব্দের উৎপত্তি কোথায় এবং কেন লিখতে হবে। আমি অনেক বড় হয়ে ছাত্র জীবন শেষ করে দেখলাম যে মোহাম্মদ শব্দটির সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, এবং আমার নামের সামনের ওই মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। যদি না হয়ে থাকে তাহলে ওটাই আমার নাম। তাহলে বাংলাদেশের সব লোকের নামই মোহাম্মদ, কারণ সবার নামের আগে মোহাম্মদ আছে। তাহলে এটা লাগলো কেন? আমরা দেখলাম যে হিন্দুদের নামের আগে শ্রী শব্দটি যুক্ত ছিল। আমরা মুসলমান হবার পরে আমাদের নামটা ফাঁকা ফাঁকা লাগে, তাই তৎকালীন তারা বলল যে ঠিক আছে, তাহলে সম্মানিত অমুক বলি, জনাব শব্দের পরিবর্তে মোহাম্মদ ব্যবহার হলো। এবং তার চেয়েও মজার হলো, আমাদের মেয়েদের ম্যাক্সিমামের নামের আগে মোসাম্মাত আছে। এর অর্থটা কি? এটি আরো মজার যে এর অর্থ হচ্ছে নাম রাখা হলো। আগেকার যুগে ধর্ম প্রচারকরা যখন আসলেন, আমরা নব্য মুসলমান হয়েছি, অতএব আরবি একটা সুন্দর নাম রাখবো, আমরা জানি না। সন্তান জন্ম হবার পরে আমরা চলে গেলাম তাদের কাছে, তো তারা বললেন আচ্ছা মোসাম্মদ ফাতেমা, অর্থাৎ এই মেয়েটার নাম রাখা হলো ফাতেমা। কিন্তু আমি ওই মোসাম্মদ শব্দটির অর্থ বুঝলাম না বলে আমার নাম, আমি বললাম যে এর নাম হলো মোসাম্মদ ফাতেমা। বেসিক্যালি উনি কিন্তু বলেছিলেন এর নাম হলো ফাতেমা। তাহলে মোসাম্মদ শব্দের অর্থ হচ্ছে নাম রাখা হলো। এখন প্রত্যেকের নামটা কেমন হবে? মোসাম্মদ নাসিবা আমিন, নাম রাখা হলো নাসিবা আমিন। নাসিবা আমিন আমাকে বলছে যে আমার নাম মোসাম্মদ নাসিবা আমিন, তার মানে এর আগে নাম রাখা হয়নি, এই মাত্র সে নিজের নামটা রাখলো এবং বললো যে মোসাম্মদ নাসিবা আমিন। এই যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম যে এই বিষয়টা যদি প্রথম একজন শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হতো, তাহলে মোহাম্মদ নামের সঙ্গে রাখবে কি রাখবে না এই স্বাধীনতা সেই শিক্ষার্থীটা থাকতো। সে ভালো লাগলে রাখবে, না হলে রাখবে না। এবং দেখতে পাচ্ছেন যে আমার নামের আগে মাশাআল্লাহ একবার বিশাল আকারের একটা মোহাম্মদ লাগানো আছে। এটা কেন হয়েছে? আমি সংক্ষিপ্ত মোহাম্মদ লিখেছিলাম, আমার শিক্ষক বলেন এটা আরবিতে সংক্ষিপ্ত করা যায় না, অতএব পুরোটাই লেখো। এবং এখন যেখানে যেখানে লিখতে যায় জায়গা অল্প পড়ে, কারণ বিশাল নাম। এই জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম যে এই একটি ছোট্ট ঘটনাটাওকে আমাকে জানতে হবে, জানানো হয়নি। এবং এই ট্রেডিশনটা শুধু ছাত্র জীবনে থাকছে না, সেটি কর্মজীবনে এসে পড়ছে। কেমন করে কর্মজীবনে পড়ছে? যে আমার দেশে যদি আমি একজন চিকিৎসকের কাছে যাই, এখন অবশ্য পরিবর্তন আসছে, আমি অনেক পজিটিভ দেখছি। যদি বলা হয় আপনি 5টা ওষুধ দিলেন, এটা কোন ওষুধের কি কাজ, উন্নত বিশ্বের চিকিৎসকরা বলে বলে দেয় আপনাকে এই 1 নাম্বার ওষুধটা আপনার রোগের জন্য দেওয়া হয়েছে, এই ওষুধ খেলে আপনার যে সাইড ইফেক্ট হবে তার জন্য 2 নাম্বার ওষুধ দেওয়া হয়েছে, 2 নাম্বার ওষুধ খেলে আপনার অ্যাসিডিটি হবে এই জন্য 3 নাম্বার ওষুধ দেওয়া হয়েছে। আর আমার দেশে জিজ্ঞেস করলে বলে আপনারা তো জানার দরকার কি ওষুধ দিছি কিনা খান। তার মানে বোঝার ব্যাপারটা, বুঝতে চাওয়াটা যেন আমাদের দেশে অপরাধ। এটা শিক্ষার ক্ষেত্রেও, কর্মক্ষেত্রেও, জীবনের ক্ষেত্রেও এই যে ভাবনাটা তৈরি হয়েছে। কেন ভাবনা তৈরি হয়েছে? কারণ ছোটবেলা আমি প্রশ্ন করে বকা খেয়েছি। শিক্ষক বলে তুই এত প্রশ্ন করিস কেন, আমি যা বলবো তাই বুঝবি আর তাই লিখবি।
পরীক্ষার খাতায় নাম্বার কম হলে আমাকে শিক্ষক বলছে কোচিং সেন্টার থেকে যে নোট দিয়েছিলাম সেটা লিখিসনি কেন। ফলে ওই ছেলে বা মেয়েটির যে নিজস্বতা সেটি হারিয়ে যাচ্ছে। সে নিজে চিন্তা করে যা করতে পারতো, যার যে সৃজন ছিল, তার যে ক্রিয়েটিভিটি ছিল, তার যে কৌতূহল ছিল, সৃজনশীলতা ছিল, সেটিকে আমি অঙ্কুরে বিনষ্ট করে দিলাম। এই অঙ্কুরে বিনষ্ট যেন না হয় এই জন্য ভালো লাগার জন্য কো-কারিকুলাম। কার কোনটা ভালো লাগে, কেউ চমৎকার আবৃত্তি করতে পারে, কেউ চমৎকার গান গাইতে পারে, কেউ কৌতুক বলতে পারে। যে ছেলেটা খেলাধুলায় খুবই ভালো, পড়াশোনায় ভালো নয় কিন্তু খেলাধুলায় খুবই ভালো, আমরা কিন্তু এখনো মানসিকভাবে মেনে নিতে পারি না। এখনো আমার ছেলে বা মেয়েকে আমরা স্বাধীনভাবে দিতে পারি না, কিন্তু যখন মুশফিক রহিম হয়ে যায় তখন আবার খুব গর্ব করি। কিন্তু যখন হতে চায়, খেলতে চায়, তখন বলে খেলাধুলা করলে জীবন চলবে। সবাইকে মুশফিক রহিমের মতো কিংবা সাকিব আল হাসানের মতো কোটিপতি হতে হবে ব্যবসা করে, এটা কেন? ওকে আনন্দের মতো খেলতে দেই না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, শিক্ষার্থীদেরকে বলি, আমার অনেক সহকর্মী স্যার কোনো কারণে হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছেন। আসলে বাংলাদেশে ইন্টারনেট বিড়ম্বনাটা এত বেশি যে আমরা অনলাইনেও যখন কোনো একটা কাজ করতে যাই 2-3 বার চিন্তা করতে হয় যে আদৌ করতে পারবো কিনা। এর ফাঁকে আমি আমাদের সাথে যিনি মনোবিজ্ঞানী আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম স্যারের কাছে একটি প্রশ্ন করে নিতে চাই। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস মানেই তো যে একটা স্টুডেন্ট আরো 10 জন মানুষের সাথে মিশতে পারবে, কিংবা তার সামাজিক প্ল্যাটফর্ম গুলো আরো বেশি ব্রডেন আপ হবে। তো সে নর্মালি একটা পাবলিক ফিগার হিসেবে তৈরি হবে যদি তার এই ক্ষেত্রে দক্ষতা থাকে। তো এই ক্ষেত্রে সাইকোলজিক্যাল সাপোর্টটা কিরকম হতে পারে, একটা স্টুডেন্ট নিজেকে কিভাবে সাপোর্ট করতে পারে এবং পরিবার থেকে কি ধরনের সাপোর্ট সে পেতে পারে, এই জিনিসটা আপনার কাছে জিজ্ঞেস করলাম। জি ধন্যবাদ নাসিবা। আসলে আমি একটু আগে স্যারের আলোচনাটা শুনছিলাম, সেখান থেকে একটু পিক করে নিয়ে আসি, দেন আমি এখানটায় আসছি। স্যার বলছিলেন যে ছাত্র পাবলিক ফিগার নিজের পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারছে না, হয়তো একাডেমিক রেজাল্ট তার হয়তো বেশ দারুণ। তো এর সাথে আমি আমার মানসিক স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত থাকার সুবাদে বেশ কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের এরকম সমস্যা রয়েছে, এবং তাদের ক্ষেত্রে এটা একটা টার্মিনোলজি রয়েছে, সেটাকে বলছে সোশ্যাল ফোবিয়া। অর্থাৎ সামাজিক পরিমণ্ডলের মধ্যে ব্যক্তি নিজেকে উপস্থাপন করা, কমিউনিকেশন করা এবং নিজের যে চাওয়া পাওয়া গুলো আছে রিকোয়েস্ট করা, না বলা, এবং অনেকগুলো জায়গাতে ব্যক্তি আসলে সম্পৃক্ত হতে পারে না। এবং অন্যরা কি ভাববে আমি যদি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি, তো এই ধরনের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ক্ষেত্রে সে তখন পারদর্শী হয়ে ওঠে না বা পারফর্ম করতে পারে না। তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, আমি কি করে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো। এবং তার অংশ হিসেবে কিন্তু এটা বেশ কি বলে এটাকে প্রিডিসপোজিং ফ্যাক্টর বা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আমি আমার অতীত লাইফে, আমার স্টুডেন্ট লাইফে, অর্থাৎ যখন আমার সুযোগ ছিল যে সময়টাতে আমি নিজেকে একটু কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে অর্থাৎ কমিউনিকেশন করার জন্য যত ধরনের মাধ্যম রয়েছে সেই জায়গাতে আমি একটু করে সম্পৃক্ত হওয়া, যেমন ডিবেটের মতো, অথবা আমি যদি কোনো একটা গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে, কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে অ্যাক্টিভিটি গুলো করি, তখন সেই জায়গাতে কিন্তু আমার কমিউনিকেশনের স্কিলটা বাড়বে এবং আমার সোশ্যাল স্কিলটা ডেভেলপ হবে। তো সেই সোশ্যাল স্কিলের মধ্যে আমার কমিউনিকেশনের মধ্যে অ্যাসার্টিভনেস থাকবে, আমি কি করে আমার নিজের প্রয়োজনটা তুলে ধরবো, আমার নিজেকে জানান দিব, আমি কি কি জানি, আমি কি কি পারি, যে সক্ষমতার জায়গাগুলো সেটা আমি বলতে পারি। তো যখন আমার এই কো-কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো আমার নিজের সাথে সম্পৃক্ত থাকবে, তখন কিন্তু আমার অটোমেটিক আমার মধ্যে সেই লিডারশিপ তৈরি হবে, আমার মধ্যে কমিউনিকেশন স্কিল বাড়বে, সোশ্যাল স্কিল গুলো যখন ডেভেলপ হবে, আমার মানসিক ভাবে আমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধা হয়ে দাঁড়াবে তখন। এবং আপনি প্রশ্ন করছিলেন যে আসলে আমার পরিবারের কাছ থেকে এবং আমি ব্যক্তি নিজে কি করে আসলে এখানে ইনিশিয়েটিভ নিতে পারি যখন আমার এই ধরনের পরিস্থিতি আসবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসলে আমি কিভাবে নিজেকে সম্পৃক্ত করতে পারি। তো বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময়ে যদি স্বাভাবিক অবস্থার কথা, আগের কথা বলতাম, তো
তখন হয়তো বা আমরা অনেক বেশি নিজেদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জায়গাটাকে বলা যেত যে আপনার ডিবেট ক্লাবে যুক্ত অথবা স্যার কিছু আগে বলছিলেন যে রোভার স্কাউটের জায়গাটা, হ্যাঁ, সেখানে যদি সম্পৃক্ত হয় তার একটু বাঁশ দড়ি থাকলেই তার লাইফ স্কিলের জন্য যা যা দরকার সে হয়তো নিজে নিজে করতে পারে। কিন্তু যখন আমি নিজেই নিজেকে সাপোর্ট করব তখন সেক্ষেত্রে আমাকে একটু উদ্যোগী হতে হয়। উদ্যোগীটা এইভাবে, আমি যেহেতু আগে সম্পৃক্ত ছিলাম না, তখন এখন এসে আমি নতুন করে হয়তো একটু একটু করে আমি আমার কাজগুলোর সাথে সম্পৃক্ত হব। কি করে? আমি এখন যেহেতু আমার ওভার দা ইন্টারনেট অথবা আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাকে সম্পৃক্ত হতে হচ্ছে, সেই জায়গাতে একটু হয়তো ডাইমেনশনটা চেঞ্জ হতে পারে। সেখানে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যে আমি নিজেকে যেমন এক লেখনের মাধ্যমে আমি রাখতে পারি নিজে জানান, পাশাপাশি সেখানে আমাদের বিভিন্ন সময় আমাদের যে লাইভ প্রোগ্রাম গুলো হয় অথবা ওভার দ্য ভিডিও, নিজে অনেকে আছে ভিডিও মেক নিজে অ্যাক্টিভিটি কিছু একটা করছে যার মাধ্যমে নিজের কি বলে স্কিলটা কিন্তু বাড়ছে, নিজে দেখতে পাচ্ছে যে আমি কেমন পারফর্ম করছি। তো সেগুলো কিন্তু নিজেকে তৈরি করতে পারে। পাশাপাশি পরিবারের দিক থেকেও একটু উদ্যোগী হওয়া দরকার রয়েছে, যে পরিবারের সদস্য যারা আছেন তারা যেন তার উপরে এক্সট্রা শুধুমাত্র পাঠ্যপুস্তকের প্রতি যেন একান্ত জোর আরোপ না করেন। কেননা যদি আমি শুধুমাত্র একাডেমিকে থাকি আমার সোশ্যাল স্কিলের ঘাটতি হয়ে যেতে পারে। আমি যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত হই তখন অটোমেটিক এটা আমাকে রেনফোর্স করবে, আমার বডিলি আমাকে রেডি করবে আমি একটা অ্যাক্টিভিটির দিকে যেতে অথবা আমার চাঙ্গা রাখতে নিজেকে। এটা আরেকটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা ভাবে দেয়া যায়, যেমন আমরা যখন স্ট্রেসে থাকি আমাদের যে স্ট্রেস হরমোন গুলো রয়েছে সেই স্ট্রেস হরমোন গুলো যদি রিডিউস করতে হয় তখন আমার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমি করি দেন হচ্ছে আমি আমার আমার কি বলে যে আমার নিজের মধ্যে যে স্ট্রেস গুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যায়। এবং এর পাশাপাশি আমার জিয়াউল হক স্যার খুব চমৎকার প্রশ্ন হয়েছে, আসলে এই সময় ফ্যামিলি আসলে কি রোলটা নিতে পারে। আমি এইভাবে বলতে চাই যে ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ রোল হচ্ছে তাদের প্রত্যাশার জায়গাটা, যে আমি শুধুমাত্র একাডেমিক পয়েন্টটাকে শুধু আমি প্রত্যাশার জায়গায় রাখবো না, পাশাপাশি তার যে সোশ্যাল স্কিল বিল্ড হওয়ার জায়গাটা সেটার জন্য তিনি মনোযোগ দেন, কমিউনিকেশনের স্কিলটা বাড়ছে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে যখনই একটা স্টুডেন্ট তার ছাত্র জীবনটা শেষ করে কর্মজীবনের দিকে যাচ্ছে তখন শুধুমাত্র একাডেমিক জায়গাটাতে কিন্তু তাকে জাজ করা হয় না, তার কমিউনিকেশন স্কিল কেমন, সে আই কন্টাক্ট করে কথা বলতে পারে কিনা, মানুষের সামনে পারফর্ম করার ক্ষেত্রে তার নিজের যোগ্যতাটা কেমন, সেই জায়গাটা কিন্তু বিচার বিশ্লেষণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট থাকে। এবং যখন প্রফেশনাল লাইফে সিভি যখন দেখে সেখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে সে কি কি কাজের সাথে সে সম্পৃক্ত আছে সেই জায়গাটাও কিন্তু একটা বড় নোটিফিকেশনের জায়গা হয়ে দাঁড়ায় এবং সেটা একটা তার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। তো ফ্যামিলির জন্য, ফ্যামিলি যেহেতু চান যে আমার বাচ্চা বা আমার যে ছাত্র হিসেবে যাকে আমি পাঠাচ্ছি প্রতিষ্ঠানে সেখানে যেমন একটা ভালো রেজাল্ট করুক, পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যদি থাকে তার সোশ্যাল স্কিল বাড়বে, তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়বে, প্রবলেম সলভিং যে মেকানিজম তার মধ্যে তৈরি হবে, যে তার সামনে যখন কোনো একটা প্রবলেম আসবে ঠিক প্রবলেম সলভটা করার মতো তার মধ্যে দক্ষতা আসবে, সে তখন নিজের লাইফের প্রায়োরিটি সেট করতে পারবে যে হ্যাঁ আমার জন্য কোনটা প্রায়োরিটি। আমি কি শুধুমাত্র একাডেমিক জায়গাতে পুস্তকীয় জ্ঞান অর্জন করব এবং যেটা বলছিল অনেকটা জ্ঞান আহরণ করে খাতায় ঢেলে দেওয়া, যেটাকে নকল বলছিলেন স্যার, আমিও তার স্যারের সাথে একমত এইভাবেই। কারণ শুধুমাত্র আমি আত্মস্থই করলাম না, পাশাপাশি আমার শারীরিক ভাবে যখন আমি নিজেকে অ্যাক্টিভ রাখবো এবং প্রত্যেকটা পড়াশোনাকে যখন আমি আন্ডারস্ট্যান্ড করব, আমার প্রবলেম সলভিং স্কিল আমার বাস্তবিক জায়গায় যখন আমি প্রয়োগ করব অ্যাক্টিভিটির মাধ্যমে, আমার ডিবেটের মাধ্যমে হতে পারে, সেটা আমি যখন কি বলা যায় নিজের স্কিল বা আত্মীয়তাকে প্রকাশ করার ক্ষেত্রে আমার এটা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। অ্যাসার্টিভ স্কিলের কথা বলছিলাম, সে নিজেকে রিকোয়েস্ট করার যোগ্যতাগুলো পাবে, প্রয়োজনে না বলাটা শিখবে। কারণ আমরা দেখতে পাই যে ছাত্র জীবনে তার যে সহপাঠী যারা আছে অনেকে সাবস্টেন্স অ্যাবিউজ বা মাদকাসক্তির দিকে চলে যায়, যখন তাকে কেউ রিকোয়েস্ট করে যে চল বন্ধু আজকে একটু মাল খেয়ে আসি, এই শব্দটা নেগেটিভলি যদিও শোনা যায় কিন্তু এটা কিন্তু ঘটছে। বিড়িতে হয়তো একটা প্রথম ফুক টান দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট আসছে যে চল এক টান দিলে কিছু হয় না, সে ওই মুহূর্তে নাটা বলতে পারে না, কেন? তার মধ্যে সে স্কিলটা ছিল না বলে। অর্থাৎ সে যখন তার কমিউনিকেশন স্কিলের মধ্যে সেই অ্যাসার্টিভনেসটাকে গ্রো করবে এবং সে প্রকাশ্যে বলবে, দৃঢ়তার সাথে না বলবে, তখন কিন্তু সে ফিরে আসতে পারে। তো এইভাবে কিন্তু মাল্টি ডাইমেনশনাল জায়গা থেকে কিন্তু একজন ছাত্রের
আসলে নিজেকে উদ্যোগী হয়ে আসা এবং পরিবারের দিক থেকে উদ্যোগী আসার জন্য অনেক বেশি গুরুত্ব আসলে দাবি রাখে, তাহলে হয়তো এই বর্তমানে যে ছাত্র সে কিন্তু আগামীতে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক যুবক, তার ভবিষ্যৎ কর্ম উদ্দীপনা দিয়ে কিন্তু সে জাতিকে কন্ট্রিবিউট করবে, সে যেই সেক্টরেই যাক না কেন। তো আমি আসলে এভাবে আসলে এই জায়গাটা শেষ করছি। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বিভিন্ন ডাইমেনশন থেকে আসলে আমাদের কোয়েশ্চেনের উত্তরটা দিলেন। এর মাঝে আমিও কিছু কথা একটু যুক্ত করতে চাই যে আপনারা যখন আসলে স্টুডেন্ট লাইফের মাঝে ছিলেন বা আপনারা যখন আরো ইয়াং ছিলেন, যখন এই ধরনের ফ্যামিলিয়াল সাপোর্ট ছাড়া আপনাদের পক্ষে আগে এগিয়ে আসাটা কঠিন ছিল, সেই জায়গার থেকে কিন্তু আমরা এখন যে সময়টাতে আছি এটা কিছুটা হলেও সহজ। মানে এখনকার প্যারেন্টসদের মধ্যে কিছুটা হলেও লিবারেল চিন্তা ভাবনা এসেছে। অনেকে চিন্তা করেন যে না, পড়াশোনার পাশাপাশি যে স্কিল গুলো তাদের বাচ্চার আছে সেই ক্ষেত্রে সাপোর্ট দিলেও বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে। পাশাপাশি আমাদের দেশে কিন্তু অনেক ধরনের স্কোপ এসেছে, যেরকম আগের থেকে আমাদের স্কুল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুই সাইড থেকে অনেকটা বেড়ে গেছে। প্লাস সেই জিনিসগুলোকে সহজলভ্য করা হয়েছে যেন স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করতে পারে। পাশাপাশি বিভিন্ন জায়গায় সার্টিফিকেট বলি কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে মানসিকভাবে একটা মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য কিন্তু তার কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অবদান রাখে। একটা স্টুডেন্ট যদি কোনো ক্ষেত্রে একজন সামাজিক কর্মী হতে পারেন, যেরকম আমাদের সাথে একজন রোভার আছেন আজকে, তিনি যখন কোনো একটা জায়গায় যে কাজ করছেন 10 জন মানুষের মধ্যে তিনি যে গ্রহণযোগ্যতাটা পাচ্ছেন, যে সম্মানটা পাচ্ছেন, এটা হয়তো আগেকার মানুষের মানসিক সংকীর্ণতার কারণে এতটা পাওয়া যেত না। তো এই ক্ষেত্রে যেটা আমার একটু আহ্বান থাকবে আমাদের দর্শকদের প্রতি, যে আমরা অনেকটাই লিবারেল হয়েছি কিন্তু আমরা আরো লিবারেল হতে চাই। আমাদের মধ্যে এই মানসিকতাটা আনা উচিত যে পড়াশোনার পাশাপাশি যে স্কিল গুলো আমাদের মধ্যে আছে প্রত্যেকটা স্কিলই আসলে এক একটা করে সোনার খনি, এগুলোকে চর্চা করলে অবশ্যই সেখান থেকে আমরা সুফল পাবো। এবং এই ক্ষেত্রে বাবা মার চেয়ে বড় অবদান কিন্তু একটা স্টুডেন্টের লাইফে আর কেউ রাখে না। টিচার হতে পারে তার ইন্সপিরেশন, কিন্তু বাবা মা হবেন তার চালিকা শক্তি। এবার আমরা আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তার কাছে চলে যেতে চাই। তিনি একজন রোভার। আপনার কাছে জানতে চাইবো যে বিভিন্ন সামাজিক কাজকর্মতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে এবং বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে আপনি কি পটেনশিয়ালিটি দেখেছেন। জি জি, আপনার মাইকটা আনমিউট করতে হবে। জি আপু, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আমার পরিচয়টা বলতে চাই যে আমি প্রথমত একজন ছাত্র, দ্বিতীয়ত আমি একজন রোভার, আর আমাদের মূল মন্ত্রই সেবা। আমি বিভিন্ন ধরনের যে প্রশ্নটা আছে আপনাদের, যে কি কি কার্যক্রম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছি বা অভিজ্ঞতা আছে বা এর অনুভূতি, আমি এই ছাত্র জীবনেই যে আমাদের সম্পাদক স্যার আছেন, জেলা সম্পাদক স্যার, ওনাদের সান্নিধ্যে থেকে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। যেমন বন্যার্তদের খাদ্য বিতরণ, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক বিরোধী কর্মসূচি, বৃক্ষরোপণ, অসহায়দের চাকরি ব্যবস্থা, শিক্ষাতে উদ্বুদ্ধকরণ। যে আমি বাল্য বিবাহের যে কথাটা বললাম, আমি এটা বলতে চাই, আমি আসলে থাকি বগুড়া কলোনিতে থাকি, কিন্তু যখন গ্রামে আসি আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে, আমি আমার মামা আছে শিক্ষক, আমি ওনার সাথে যাই, আমি তাদেরকে বোঝাই এবং বাবা মাদের আমি বোঝানোর চেষ্টা করি যে আসলে বাল্য বিবাহ ঠিক না। দেখেন, আপনার সন্তানকে আপনি কষ্ট করে কৃষি কাজ করে বিবাহ সাজিয়ে দিচ্ছেন, দুদিন পর সংসারটা ভেঙে যাচ্ছে, এর কারণটা কি? আপনার মেয়ের তো আসলে বয়স হয়নি। কিন্তু আমি এগুলো খুব সুফল পাইছি। এবং মাদকের যে বিষয়টা বললাম, আমাদেরই অনেক বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই এখন বর্তমানে মাদকাসক্ত, তারা বিভিন্ন কলকারখানায় চাকরিতে যায়। আমি এই বিষয়েও আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়ে আমি বলছিলাম, আমি নিজে গিয়ে বলছিলাম যে স্যার, আমাদের এরকম ছেলেপিলে কর্ম কর্মের দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং লেখাপড়া করার চেষ্টা করছে না এবং বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তিনি আমাকে সহযোগিতা করেছেন, বিভিন্ন খেলার সরঞ্জাম দিতেছেন, এখন তারা খেলছে, বিভিন্ন ভাবে পড়ার জন্য ইন্সপায়ার হচ্ছে। এগুলো এগুলো তো আসলে অন্তরের পরিতৃপ্তি ঘটে। প্রথমত এগুলো তো ছাত্র জীবনে আসলেই আমাদের খুব কাজ দেবে। কারণ এখন আমি যা করছি, যেভাবে আমার মূল্যবোধটা তৈরি করছি, ব্যক্তিত্ব গঠন করছি, যেভাবে আমি মানুষকে সম্মান করছি, ছোটদের স্নেহ করছি, যেভাবে আমার ব্যক্তিত্বকে আমি গঠন করছি, সেটাই তো আমাকে ভবিষ্যতে আমাকে কাজ দেবে বলে আমি মনে করি। তাই আমি এসব কার্যক্রম গুলো করার চেষ্টা করি।
আর রোভারিং করে আমি সত্যি আমার জীবন সার্থক বলে আমি মনে করি। আমি আসলে এসব সুযোগ সুবিধা পেতাম না। রোভারিং এ গিয়ে আমি আমার ব্যক্তিত্বকে বুঝতে শিখেছি, কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে সেবা করতে হয়। যেমন আমি এই যে প্লাস্টিক টানা টায়ার একটা ব্যাচ চলছে, এই গত কয়েকদিন আগে আমি ওই বস্তিতে গেছিলাম, যে এগুলোর ক্ষতিকর দিকগুলো বলতে। প্রথমে ভাবছিলাম যে বস্তিতে গিয়ে এসব যদি বলি, তারা যে কি না কি বলে, এ বাবা কোনো খায় দেয় কাজ নেই, এগুলো ল্যাচ এরকম কিছু বলে নাকি। কিন্তু তাদের যখন বুঝিয়ে বললাম যে প্লাস্টিক খুব ক্ষতিকর, এই যে আপনার ক্যান্সার হচ্ছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এটা কি আপনার একদিনে হচ্ছে না একদিনে না, এই যে নিয়মিত প্লাস্টিকের জিনিসপত্রগুলো ইউজ করতেছেন, এর কারণেই আস্তে 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 আপনার এসব হচ্ছে। তারা যে এত খুশি হয়েছে, এবং কিছু পরিবার বলছে যে আমি আর প্লাস্টিক ইউজ করবো না বাবা। দেখেন, এগুলো আসলে মন্ত্রের পরিতৃপ্তি ঘটে, এটাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর কিছু কিছু পয়েন্ট নিয়ে এসেছেন আপনি, যেগুলো আসলে আমাদের এই ধরনের লাইভ প্রোগ্রাম গুলোতে আলোচনা করা উচিত। প্রথমত, আপনার কাজের মধ্যে আপনি অ্যান্টি ড্রাগ বিভিন্ন কাজের এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন। আসলে এটা বাংলাদেশে একটা অ্যালার্মিং সিচুয়েশন, যেটা এখন আমার মনে হয় যে এটা রেটটা আরো বেড়ে গেছে, কারণ করোনা প্যান্ডেমিকের সময় আমরা অনেকেই আসলে ঘরে বসে আমাদের মধ্যে মনোটনি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, একঘেয়েতা, যেটাই আমরা বলি না কেন, এটা বেড়ে গেছে। আর আরেকটা বিষয় যেটা, যে প্লাস্টিক এন্ড ক্যালারি ওয়েস্টের কথা বললেন, আমরা এইটুকু হয়তো জানি যে প্লাস্টিকে 52 ধরনের ক্যান্সার জীবাণু থাকে, যেটা আমাদের ক্যান্সার হওয়াটাকে আরো এগিয়ে দেয়। আমরা পার্সোনালি আমাদের পরিবারের একটা বিষয় একটু শেয়ার করতে চাই। আমরা যদি কোনো সুপার মলেও যাই, কিংবা কোনো সুপার স্টোরে যাই, কিংবা একটা নর্মাল শাকসবজির বাজারেও যাই, যে জিনিসটা আমরা নিয়ে আসি, এটা আমরা কখনোই পলি ব্যাগে নিয়ে আসি না। আইদার আমরা নিচে থেকে ব্যাগ নিয়ে যাই, অথবা কোনো একটা কাগজের ব্যাগে, কিংবা নেটের যে ব্যাগটা এখন চলে, এই ব্যাগে করে আমরা নিয়ে আসি। তো আমরা অন্ততপক্ষে যারা শহরে আছি, তারা যদি এই বিষয়টা খেয়াল করি, তাহলে শহরে যদি 60 to 70% পিপল এই ক্ষেত্রে সচেতন হয়, যদি তারা প্লাস্টিকের ইউজটাকে বন্ধ করে দেয়, আমার মনে হয় যে মার্কেটগুলোতে প্লাস্টিক ব্যাগ আনাটা বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল করা উচিত। এটা খুব সুন্দর একটা পয়েন্ট আসলো বলে আমার মনে হয়। এবার আমরা আমাদের সাইকোলজিস্ট স্যারের কাছে চলে যেতে চাই, যে আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো আছে, আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে ফিল করেছেন, একজন ছাত্রের অবদান আসলে এসব ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। জি, প্রশ্নটা কি আমাকে করা হয়েছিল? না, এটা সাইকোলজিস্ট স্যারের কাছে করেছি। আচ্ছা আচ্ছা, স্যার যদি চান যুক্ত করতে পারেন, সমস্যা নেই স্যার। না না, ঠিক আছে। আমি কেটে গেছিলাম, তো ওই জন্য বুঝতে পারছিলাম না। জি আচ্ছা, জি, সাইদুল ইসলাম স্যার, আপনি কোশ্চেনটা একটু অ্যানসার করুন প্লিজ। আপনার প্রশ্নটা একটু করে যদি একটু ক্লিয়ার করেন। জি, সামাজিক বিভিন্ন বিষয়ে যে স্টুডেন্টদের অবদান, যেটা এটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি ফিল করেন? অবশ্যই, আসলে এই প্রশ্নটা আসলে আগের আলোচনার ধারাবাহিকতা। আসলে একজন ছাত্র অবস্থায় যখন যারা কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, তখন কিন্তু সমাজের মধ্যে অবদান করার অনেকগুলো জায়গা, এবং আমি যখন ছাত্র হিসেবে আমি এই ধরনের অ্যাক্টিভিটির সাথে থাকবো, সোশ্যাল ওয়ার্ক করা, যেটা বলছিল যে আমাদের চমৎকার আমাদের বস্তিতে যে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহারের যে জায়গাটা, এবং মাদকাসক্ত থেকে ফিরানোর ক্ষেত্রে কো কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো যে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, সেই জায়গাতে নিঃসন্দেহে ছাত্ররা নিজেরা যদি উদ্যোগী হন, এবং তারা যদি তাদের সোসাইটিতে নিজেদের জায়গা থেকে কাজ করার জন্য শুরু করেন, এবং এইভাবে সোশ্যাল ওয়ার্ক করা, যেটা ভলেন্টিয়ারিং করা, এবং এর মাধ্যমে কিন্তু নিঃসন্দেহে আমাদের সোসাইটির জন্য একটা বড় একটা ইম্প্যাক্ট হবে, এবং এটা গুরুত্বপূর্ণ রাখবে। কারণ আজকের একজনের ছোট ছোট যে অবদানগুলো, এগুলো যখন অনেকের সাথে যুক্ত হয়, তখন কিন্তু একটা বড় একটা দেয়। রিসেন্ট একটা ভিডিওতে দেখছিলাম যে সম্ভবত একটা মাঠের মধ্যে প্রচুর প্লাস্টিকের বোতল একসাথে জড়ো করে, মানে ভিডিওটা দেখানো হয়েছিল যে প্রতি 30 মিনিটস আসলে বাংলাদেশে এই পরিমাণ
প্লাস্টিক বোতল আসলে আমরা ব্যবহার করছি। তো এই জায়গা থেকে যখন যারা কাজ করছেন, সোশ্যাল ওয়ার্ক গুলো করছেন, ভলেন্টিয়ারিং গুলো করছেন, এবং আলটিমেটলি কাজ কারা করছেন? স্টুডেন্টরা করছে এবং ছাত্র অবস্থায় করছে। এবং অনেক সময় দেখা যায় ট্রাফিক, আমরা দেখলাম যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ছাত্ররা যে দারুণ একটা ভূমিকা রেখেছিল। ইমার্জেন্সি লাইন বলে যে একটা লাইন ছিল, সেটা আমরা অনেকেই হয়তো জানতো না, কিন্তু ছাত্ররা সেই জায়গাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, অ্যাম্বুলেন্স যদি যেতে চায় তাহলে একটা নির্দিষ্ট লেন রয়েছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু যুগে যুগে কিন্তু ছাত্ররা অনেকভাবে অবদান রেখেছে, এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া হিসেবে যেন থাকে। আমি আসলে বর্তমানে যারা ছাত্র অবস্থায় আছে তাদের কাছে আমার অনুরোধই বলবো এইভাবে যে আপনারা নিজেরা যদি উদ্যোগী হন, তাহলে কিন্তু এই আপনাদের এই ছোট ছোট কারিকুলাম অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু সমাজে একটা বড় একটা অবদান রাখবে, এবং এটা আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক বেশি হেল্প করবে। এবং অবদানটা আমি আসলে মাল্টি ওয়েতে করা যাচ্ছে, আমি সোসাইটিতে করছি, আমার ফ্যামিলিতে করছি, এবং ওয়াইডার যে গ্লোব সেখানেও কিন্তু আমার কন্ট্রিবিউশন থাকছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। এই একই প্রশ্নের সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন নিয়ে আমি মোহাম্মদ ইমদাদুল হক স্যারের কাছে আসতে চাই। স্যার, অ্যাজ এ টিচার প্লাস আপনি হচ্ছেন বগুড়া জেলা রোভারের সম্পাদক, আপনি দুই ধরনের মানুষের সাথেই চলাফেরা করার সুযোগ পেয়েছেন। এক হচ্ছে যারা আপনার কালিগ প্লাস আপনার স্টুডেন্ট, এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসলে স্কাউটে যোগ দিয়েছে সেই সব কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করা মানুষ। সো আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো স্পেশালি, যে বাংলাদেশের পটেনশিয়ালিটিটা এই ক্ষেত্রে আসলে কতটা আছে, একটা স্টুডেন্ট তার মেন্টালিটি কতটা পাওয়া যায়, প্লাস তার যে কাজগুলো তার ইফেক্টিভনেসটা কতটা আসে সমাজে, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ নাসিবা। আমি আমাদের আজকের বিষয় প্রাসঙ্গিক বোধহয় প্লাস্টিক টার্নার্স প্রসঙ্গটা চলে এসেছিল। প্রথমে বলতে চাই যে আমাদের যে কো কারিকুলাম গুলো একেবারে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, তার মধ্যে কতগুলো বিষয় আছে, যেমন আমাদের ডিগ্রি পর্যায়ের সামরিক বলে একটা বিষয় আছে, পাঠ্য হিসেবে নিতে পারে এবং এখান থেকে মার্ক যুক্ত হয়, এবং তার সঙ্গে রোভার স্কাউট একটা বিষয় আছে। এখন এই যে প্লাস সিস্টেম আসার ফলে এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো আমি যে কারিকুলাম গুলো বললাম তার ভেতরে আমি নিজে শিক্ষকের পাশাপাশি স্কাউটার পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের সমাজে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেমন ক্লাব, লায়ন্স ক্লাব, অ্যাপেক্স ক্লাব, এনারাও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তবে পৃথিবী ব্যাপী ইউনিফর্মধারী সর্ববৃহৎ সংগঠনটির নাম হচ্ছে স্কাউট। এটা ওয়ার্ল্ড স্কাউট, বিশ্বের অধিকাংশ দেশের কার্যক্রম আছে। তো এই ওয়ার্ল্ড স্কাউটের সঙ্গে যারা যুক্ত থাকে, এটি হচ্ছে একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর অংশ। তারা আসলে কি পায় এ বিষয়ে একটু বলতে চাচ্ছি। যে প্লাস্টিক টার্নার চ্যালেঞ্জার ব্যাচ, এই জিনিসটা মূলত জাতিসংঘের একটি প্রকল্প। নামটা থেকে বুঝতে পারছি প্লাস্টিক টার্নার্স মানে প্লাস্টিকের একটা জোয়ারে ভাসছে বিশ্ব। পরিসংখ্যানে দেখা গেছে আমরা বছরে 9 বিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করি, এবং আমরা যে পরিমাণের প্লাস্টিক ব্যবহার করি তার 91% ওয়ান টাইম ইউজ, অনলি 9% প্লাস্টিক আমরা দ্বিতীয় ব্যবহার করি। প্লাস্টিক সম্পর্কে খুব চমৎকার একটি বলা হয় যে এটি হচ্ছে খুব এসেনশিয়াল এনিমি, আমাদের শত্রু, কিন্তু তার সঙ্গ ছাড়তে পারছি না। তাহলে এই যে অতি দরকারি একটি শত্রু, যেটি প্রায় 52 প্রকার ক্যান্সারের কারণ নাসিবা বলল, তো তাহলে এখান থেকে বাঁচবার উপায় কি? তো ওয়ার্ল্ড স্কাউট জাতিসংঘের এই প্রোগ্রামটাকে দিয়েছে, এবং এশিয়া প্যাসিফিক রিজিয়ন বাংলাদেশ সহ 4টি দেশে কার্যক্রম শুরু করেছে। আমরা এই কার্যক্রমে বলেছি 3R পদ্ধতি: রিইউজ, রিডিউস এবং রিসার্কেল। রিসার্কেল এবং রিডিউস বিষয়টা আমার ছাত্ররা পারবে না, আমাদের ছেলেমেয়েরা যে কাজটি করছে সেটি হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো যে একটি প্লাস্টিক পণ্য একবার ব্যবহার করে পরিবেশে ফেলে দিলে এই প্লাস্টিক গুলো পচতে মাত্র 70 থেকে 450 থেকে 800 বছর পর্যন্ত লাগে। তাহলে একটি প্লাস্টিকের প্লেটে আমি ভাত খেলাম এক বেলা, আর এটার ক্ষতি করবে আগামী 7 প্রজন্ম। তাহলে আপনি বলুন, ক্ষতি করলেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি আপনাকে দোয়া করবে না অভিশাপ দেবে?
স্বাভাবিকভাবে তারা বলে যে অভিশাপ করবে। তাহলে কি আপনারা ভবিষ্যৎ প্রজন্মে অভিশাপ পেতে চান? বলে যে না। তাহলে কি করতে হবে? পারতপক্ষে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বর্জন করতে হবে। সহজ কথা, ইউরোপ পৃথিবীর সবসময় ক্ষতি করে এসেছে। ইউরোপের দ্বারা পৃথিবীর কোনোদিনই কোনো উপকার হয়নি। ওরা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, প্লাস্টিক এই দোসরের জন্য দায়ী। একটি জাহাজে যদি 5,000 যাত্রী থাকে, তারা প্রতিবেলা খাবার জন্য এক একজন 5টা করে প্লাস্টিকের পণ্য ব্যবহার করে। চামচ, পানি খাওয়ার পাত্র, খাবার পাত্র সব মিলে 4টা থেকে 5টি। এবং এই 5,000 লোক যদি দিনে 3 বেলাও খেয়ে থাকে, 3 ভাঁচা 15,000 ওয়ান টাইম প্লাস্টিক সমুদ্রে ফেলে। যদি তারা শুধু এই একদিনের জন্য একটা ব্যবহার করত, তাহলে 15,000-এর জায়গায় সেটি 5,000 হতে পারত। এবং আমরা ভিডিও দেখি না। এই যে প্লাস্টিকের জোয়ার, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ওয়ান টাইম প্লাস্টিক আগে ছিল না। করোনা এসে এটাতেও আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। মজার ব্যাপার হলো, 1 কাপ চা খাচ্ছি যে প্লাস্টিকে, ওই প্লাস্টিক একেবারে ব্যবহার উপযোগ্য, স্বাস্থ্যসম্মত নয়। আমি করোনার ভয়ে ওখানে খাচ্ছি এবং নিশ্চিত ক্যান্সারে আক্রান্ত হবো বলে জেনেই খাচ্ছি। আর যদি আমি পরিষ্কার করে একটা 2 টাইম পাত্রে খেতাম, তাহলে আমার করোনা হয়ে মরার সম্ভাবনা ছিল 100 জনে 1 জন। আর ওই ওয়ান টাইম কম দামি প্লাস্টিকে খেয়ে আমি 100 জনই আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে যাচ্ছি। কারণ এই প্লাস্টিক আমার গরম পানিতে গলে আমার শরীরে চলে যাচ্ছে। আর আমরা জানি যে প্লাস্টিক কখনোই পচে না, ক্ষুদ্র কণায় পরিণত হতে কয়েকশো বছর লাগে। তো এই কার্যক্রমটা একটা অংশ বাংলাদেশ স্কাউটসের। যদি কো কারিকুলাম হয় তাহলে কেমন হয়? আমার হীরা আছে। আমরা এবার বন্যায় আমাদের রোভার অ্যান্ড গার্লিন রোভার এই করোনার ভেতরেও স্বাস্থ্যবিধি মেনে তারা নিজেরা 500 মানুষকে প্রায় 1,500 রুটি নিজেরা তৈরি করে সেটিকে সেকে গুড় দিয়ে বিতরণ করে এসেছে। বাজার থেকে কিনা ত্রাণ বিতরণ করে ছবি বিতরণ করা অনেক সহজ, কিন্তু নিজে হাতে তৈরি করা খাদ্য বিলিয়ে দেওয়ার এই যে মানসিকতার আমরা জন্ম দিচ্ছি, আমরা বলেছি যে এটা তাদের শেখার সময়। এই যে পাশে গিয়ে কষ্ট করে কাজটি করলো, ফলে আরেকজন শিক্ষার্থীর ভেতরে এটা কখনোই জন্ম নেবে না যে একজন বিপন্ন মানুষ কেমন করে থাকে, তার পাশে দাঁড়াতে হবে। আমরা দেখেছি যে এর আগে ঢাকায় যখন অগ্নিকাণ্ড হলো, সেখানে প্রথম যারা গিয়েছিল তারা আমার রোভার স্কাউট। রানার প্লাজায় যখন ধ্বংস হয়, সবার প্রথমে যারা এসেছিল তারা আমার রোভার স্কাউট। এবং মজার ব্যাপার, সারা পৃথিবীতে ভালো ভালো যত কাজ সবই স্কাউটারদের সম্ভব হয়েছে। চাঁদে যিনি প্রথম অবতরণ করলেন তিনিও একজন স্কাউটার। এখন পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এখন লাইভ অনুষ্ঠান করেন বিয়ার গেইলস, তিনিও একজন স্কাউটার। আমরা দেখি যে স্কাউটিং তাদের ভেতরে সাহসিকতা, সেবার মানসিকতা, অসম্ভবকে সম্ভব করার মানসিকতা জন্ম দিয়েছে, যেটি পুরোটাই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এটি কারিকুলাম অ্যাক্টিভিটিস নয়। কারিকুলাম অ্যাক্টিভিটিস শুধুই তাকে জ্ঞান দিয়েছে। তেমনি ভাবে কেউ যদি জুডো ক্যারাতে শেখে, আত্মরক্ষার জন্য শেখে, এটিও তাকে ব্যক্তি জীবনে কর্মজীবনে কাজে লাগাবে। আমরা সেই জন্য বলতে চাই যে ওই যে রবীন্দ্রনাথের কথাই বলেছিলাম যে আমাদের অবশ্যই অত্যাবশ্যক পাঠ্য, কিন্তু আমাদের সহশিক্ষা কার্যক্রম শিক্ষাকে আরো শানিত করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি যেটি যার ভালো লাগে। যে ছেলেটা বিএনসিসির সদস্য, সে ছেলে সেনাবাহিনীতে যাক আর না যাক, তার ভিতরে দেশপ্রেম বোধ, ডিসিপ্লিন বোধ যদি জন্ম হলো, সে যেখানেই থাক না কেন এটি তার মধ্যে দিয়ে ফুটে উঠবে। যখন একজন শিক্ষার্থী কৌতূহলী হবে এবং কৌতূহলকে নিবৃত করবে তার শিক্ষা, তখন সেও অন্যের কৌতূহলকে নিবারণ করবে। ওই যে আমি একটা প্রসঙ্গ বললাম যে আমরা নিজেরা কৌতূহলী নই বলে অন্যের কৌতূহলকে গুরুত্ব দেই না। আমাদের স্কাউটিং এর একটি কথা আছে যে স্কাউটারদের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। আমাদের বাংলাদেশ স্কাউটের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে একটা ছবি দেওয়া আছে। একটা ছেলে, একটা স্কাউটার, সে একটা পা দিয়ে লাথি দিচ্ছে, ইম্পসিবলের IM-টা উড়ে যাচ্ছে চলে, মানে ওইটাকে সে কাছে রাখতে চায় না। পসিবল, অল ইজ পসিবল। তাদের কথা হলো সবই পসিবল, চেষ্টা করতে হবে। এই যে একটা পজিটিভ ধারণা নিয়ে জন্ম নিল, ফলে একজন স্কাউট করা ছেলে কখনোই হতাশ হবে না। সে জানে যে এটাকেও সম্ভব করা যায়।
হয়তো সেই পদ্ধতি আমার জানা নেই, কিন্তু এটাও সম্ভব। এখন আবার এটা ব্যাখ্যা করা হচ্ছে, ইম্পসিবলকে বলা হচ্ছে যে ইম্পসিবল মিন আই এম পসিবল। অন্যের জন্য জি এটা ইম্পসিবল হতে পারে, আমি পসিবল করব। এই যে একটি চেতনার জন্ম, সেটি একটি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। যে ছেলে মেয়েটা রেড ক্রিসেন্টের সঙ্গে আত্মমানবতার সেবা করেছে, এই যে সেবা করতে করতে, এই যে দেখতে দেখতে শিক্ষককে, পারিপার্শ্বিকতাকে দেখতে দেখতে যে শিখছে, এটা তার রক্তের মধ্যে ঢুকে গেলে সেটিকে আর বের করা যায় না। এই জন্য যে কোনো শিক্ষা শৈশবে যা মস্তিষ্কে প্রবেশ করে, আমাদের শহীদুল স্যার ভালো বলতে পারবেন, সেটি মস্তিষ্কে একটা স্থায়ী আবহ তৈরি করে, যেটাকে আমি আমার ভাষায় বলি যে মস্তিষ্কের গতি জড়তা, যেখান থেকে বের করে আনা খুব কষ্টকর। একটা শিশুর পারিপার্শ্বিক অবস্থায় মনের মধ্যে একটা ভীতি জন্ম নিলে সেটা বের করতে খুব কষ্ট হয়। সেরকম ভালোটাও যদি আমরা ঢোকাতে পারি, এজন্য খুব মজার একটা কথা বলেছিলেন একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন। উনি বলেছিলেন যে আপনি যদি শৈশবে আপনার সন্তানকে ইসলামী জ্ঞান দেন, এরপরে সে যতই ওই কার্ল মার্কস, লেনিন আর নাস্তিক্যবাদ পড়াশোনা করুক না কেন, তার ভেতরে ওই আস্তিকতার যে ঘ্রাণ নিচ থেকে বেড়ে উঠবে। উনি খুব স্থূল একটা উদাহরণ দিয়ে বলতেন, বাংলাদেশের মূলার তরকারি আর পেঁয়াজ দিয়ে যদি সকালবেলা খিচুড়ি খান, আর এরপরে যত দামি খাবারই খান না কেন, ওই মূলার ঢেকুর মাঝে মাঝে উঠবেই। সেরকম শৈশবের শিক্ষাটা যদি আপনি একটা ভালো দেন, তারপরে সে যত প্রতিকূলতার মধ্যেই যাক না কেন, শৈশবের শিক্ষা তার ভেতর থেকে জাগরিত হবে, উত্তোলিত হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, জি আমাদের শিক্ষার্থীর যে জীবনটা 6 to 25, এই যে সময়টা সবচেয়ে সুবর্ণ সময়, যে সময় তার মন, দেহ, আত্মার বিকাশ ঘটবে, সেই সময় যদি তার ভেতরে আমরা একটি জন্ম দিতে পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে সোনার মানুষ গড়া অসম্ভব নয়। আমাদের যে বাংলাদেশের মিশন, সুখী সমৃদ্ধ সোনার বাংলা, সেই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে মিশন, এসডিজি গোলস, অর্থাৎ জি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করবার জন্য বাংলাদেশে সব আছে, শুধু একটি জিনিসের অভাব, যেটি বঙ্গবন্ধুর কাছ থেকে আজ পর্যন্ত সবাই অভাব বোধ করছেন, আমার দেশে দরকার সোনার মানুষ। এই সোনার মানুষ তৈরি করতে পারছে না, কারণ শিক্ষাকে আমরা উপার্জনের একটি মাধ্যম শুধু মেনে নিয়েছি। শিক্ষা লাভ করলে একটা চাকরি পাবো, চাকরি পেলে আমি খেতে পাবো, খেতে পেয়ে অন্যান্য জীবজন্তুর মতো খাবো দাবো, বংশবিদ্যার করে মরে যাবো, জি এর বাইরে কোনো জীবন নেই। ফলে আমরা যখন যারা স্বেচ্ছাসেবী কাজে যাই, আমাদের চারপাশের অধিকাংশ মানুষই তখন আমাদেরকে হয় বোকা ভাবে, আর না হলে মনে করে আমাদের কিছু একটা এখানে আছে। তাই কেউ বলে যে কি আপনারা মিছে মিছে স্কাউটিং এর পেছনে সারাদিন সময় দেন, আর কেউ বলে আচ্ছা ওখানে গেলে কি টাকা পয়সা দেয়। তার মানে যেখানে অর্থ নেই, যেখানে স্বার্থ নেই, সে কাজটি নিরর্থক, সে কাজটি আমাদের করা বোকামি। এই শিক্ষা জি কখনোই একজন মানুষকে মানুষ করে তুলতে পারে না। এই জন্যই আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েদের নানামুখী জায়গায় যেতে দেওয়া দরকার, অন্যের সঙ্গে মিশতে দেওয়া দরকার, তাদের ছোট ছোট দায়িত্ব দেওয়া দরকার। যেমন আমাদের রোভারি স্কাউটে যখন একটা দল ক্যাম্পিং এ যায়, তখন যে ছেলেটা বাড়িতে কোনোদিন নিজে প্লেটে তুলে খাবার খায়নি, সে ছেলেকে বলা হয় আজকে এই 6 জনের রান্না তুমি করবা, বাজার রান্না সব তোমার দায়িত্ব, যেমন খুশি করো, পুড়ায় ফেলো, অসুবিধা নাই, এটা তোমার দায়িত্ব, রান্না করতে হবে। এবং সে সেটি করে, আনন্দের সঙ্গে করে। সে বলে না যে আমি কখনো জি করিনি, করতে পারবো না। এই যে সে করলো এবং তার ভেতরে একটা বিশ্বাস জন্মালো, খাবার পরে সবাই বললো তুমি চমৎকার রান্না করেছো, তার আত্মবিশ্বাসটা বেড়ে গেল। এটি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর আমার মনে হয় তার জীবনের প্রভাব, যেটি আমরা কারিকুলামে দিতে পারছি না। জি এরকম ভাবে আমাদের মনে হয় যে অনেকগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে আমরা শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে পারি এবং যার যেটি ল্যাকিং আছে। একটা শিক্ষার্থীর সাপোজ গান শুনতে খুব ভালো লাগে, ও যদি 1 ঘন্টা গান শোনার পরে 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ে, সেটি অনেক কাজের অমনোযোগের সঙ্গে 10 ঘন্টা পড়াচ্ছে। ওকে গানও শুনতে দিব না, আর ও বই নিয়ে বসে থাকবে, বইয়ের প্রতি ওর মনোযোগ আসবে না। জাস্ট এক্সাম্পল দিলাম। একটা ছেলে মেয়ে বিকাল বেলা একটু খেলতে পছন্দ করে, ওকে 1 ঘন্টা খেলতে দিলে পড়ার এমন ক্ষতি হয় না, যদি ও এসে মনোযোগ দিয়ে পড়ে। তবে সেটা যেন নেশায় আক্রান্ত না হয়। নেশা কোনোটাই ভালো নয়, একমাত্র বই পড়ার নেশা বলে ভালো। তবে সে বই নিশ্চয়ই পাঠ্য বই নয়, কারণ পাঠ্য বই আমার দেহ আর মস্তিষ্ককে বাঁচালে আত্মাকে বাঁচায় না। কারণ আমার যেটি জি দৈনন্দিন খাবার, সেটি আমরা খুব তৃপ্তির সাথে প্রতি সন্ধ্যা খাই না, কিন্তু আমার প্রিয় যে খাবার,
সেটি আমি মাঝে মাঝে খেতে পাই, খুব তৃপ্তি করে। তাই এই যে মাঝে মাঝে তার তৃপ্তি করে পড়া, আনন্দের সাথে পড়া, এই আনন্দের সাথে খেলা করা, আনন্দের সঙ্গে কোনো কাজে অংশগ্রহণ করা, এটি আমার মনে হয় শিক্ষার্থীর জন্য খুবই জরুরি। আমি অভিভাবকদেরকে বিশেষ করে বলবো যে আপনারা যদি চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান পাল্টে যাবে। একজন অভিভাবক আবুল কাসেম আমিন ভাই প্রশ্ন করেছেন যে প্রতিষ্ঠানে ম্যাগাজিন কি নেওয়া হয়, সাংস্কৃতিক কি নেওয়া হয়, এগুলো বাস্তবায়ন হয় না। এর কারণ আপনার ছেলেকে যদি পাঠানো হয় বিতর্ক প্রতিযোগিতায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে, 2 দিন ক্লাস করতে না পারে, আপনি স্কুলে গিয়ে বলেন আমার ছেলেটাকে কোথায় পাঠাইছেন, পড়াশোনা বাদ দিয়ে যদি রেজাল্ট খারাপ হয়, এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমার সমাজ ব্যবস্থা বলে যে আপনার স্কুলে এ প্লাস কম কেন, অমুক স্কুলে বেশি পেয়েছে। আমার দেশের মূল পরিমাপক হলো এ প্লাস। আমি বগুড়া স্বনামধন্য একটা স্কুলের প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে শুনেছি যে ভালো ভালো ছেলে মেয়েদেরকে ওইগুলোতে পাঠায় না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। ন্যাশনাল ট্যালেন্ট হান্ট, জাতীয় প্রতিভা অন্বেষণের মতো একটা প্রতিযোগিতা, সেখানে নাকি প্রতিষ্ঠানের ভালো ছেলে মেয়েকে পাঠানো যাবে না, গেলে পড়ার ক্ষতি হবে। তাহলে জাতীয় মেধা কোথায় থেকে পাবো আমি? মেধাগুলো তো সব ঘরের মধ্যে বন্দী হয়ে থাকলো। তাহলে আমার এই জাতীয় মেধা যেটা আমি অন্বেষণ করলাম, সেটা আসলে জাতির সবচেয়ে ট্যালেন্ট হলো? ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্ট প্রত্যেক বছর সরকার করে, কিন্তু আমরা দেখি ভালো স্কুলের ভালো ছাত্র কি বলে, তুই পড়াশোনা কর, তোর সময় নষ্ট হবে, ওই যে ও পড়াশোনা করে না, দুষ্টমি করে, ওকে পাঠায় দাও। ফলে কি হচ্ছে? আসলে আমরা সবাইকে পরিপূর্ণ কাজে লাগাতে পারছি না। এই জন্য আমার মনে হয় যে টেক্সট বহির্ভূত, যদিও এখন আমাদের ছেলে মেয়েরা টেক্সট বুকের চেয়ে ফেসবুকের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে, এটাও আবার খুব ভালো নয়। আমিও বই পড়ি, কই কি ফেসবুক, আমিও গান করি, কি গান বলে, স্লোগান। এখন অবশ্য স্লোগান আর শোনা যায় না। আমার মনে হয় যে সেই জায়গা থেকে যদি আমরা নিয়ে আসতে পারি এবং স্বাধীনতা দিতে পারি, আমার মনে হয় যে একটা শিক্ষার্থীর ভিতরে শুধু এটুকু জাগ্রত করলেই যথেষ্ট যে সে বুঝতে শিখবে আমাকে পড়তে হবে, আমাকে কাজ করতে হবে। আমরা অভিভাবক সহ শিক্ষকরা খুব ব্যর্থ হচ্ছি যে শিক্ষার্থীর ভেতরে এটি একদম স্কুল থেকে কলেজ পর্যন্ত যে তার স্বগড়ে যে পড়তে হবে এটা জন্ম নিচ্ছে না। এবং এটা জন্ম না নেবার যেমন অন্যতম কারণ হিসেবে আমি আবিষ্কার করেছি, সেটি হলো বাধ্য করা। যখনই আমাকে বাধ্য করা হবে প্রতিদিন একটা করে ডিম খেতেই হবে, তখন আমি সাগ্রহে আর একটি ডিম খাবো না। কিন্তু যদি আমাকে বাধ্য করা না হয়, মাঝে মাঝে ডিম না দেওয়া হয়, তাহলে আমার আগ্রহটা জন্ম নেবে। এই পড়ো 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 বলতে বলতে আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে যে ওই যে পড়তে হবে এই আগ্রহটা বাচ্চাদের মধ্যে জন্ম নিচ্ছে না কেন? কারণ চারপাশেই দেখছে যে সবাই বলে, আমিও বলি, এই করি। কিছু বাচ্চার ভেতরে আছে যারা এমনি নিজে থেকেই পড়ে, বলার জন্য খুব জোর করতে হয় না, তারা নিজে উইলিংলি একটা গল্পের বই। আর সবচেয়ে বড় কথা হলো ম্যাক্সিমাম বাড়িতেই পাঠ্য বইয়ের বাইরে আমরা অভিভাবকরা কোনো বই কিনে দিই না। প্রচুর বই দেওয়া উচিত, যেটা খুশি পড়ে। আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, ওর অন্তত 1-800 বই আছে পাঠ্য বইয়ের বাইরে, ওর পছন্দের বই। ও পড়ছে না, ওর ভালো লাগছে না, কিন্তু বইগুলো নিয়ে যদি পাতা উল্টায় তাহলে ভবিষ্যতে পড়বে। বইটার নাম তো মুখস্থ হলো, বইটার নামটা দেখলো, ভেতরটা একটু পড়লো। এটা আমার দর্শন আর কি। পড়ে না এই অভিযোগ সবার সঙ্গে হয়তো আমিও করতে পারি, কিন্তু আমার মনে হয় পড়ার জন্য আমরা উপকরণ দিতে পারি। সাঁতার শেখাতে পারি, তাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম, যে যেমনটি যেটা পছন্দ করে বা যেদিকে গেলে তার ভালো হবে, এগুলো করা যেতে পারে। তো নাসিবা আমিন, ধন্যবাদ সবাইকে। জি জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আমরাও আমাদের প্রোগ্রামের একেবারে হয়তো শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন আমি আমাদের মনোবিজ্ঞানী স্যারকে করতে চাই। আমরা আজকে আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবনে আমাদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে কথা বললাম, বিভিন্ন জায়গায় অংশগ্রহণকে আমরা উৎসাহিত করলাম। প্রশ্নটা হচ্ছে, এতগুলো জায়গাকে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে ভারসাম্যটা কিভাবে ঠিক রাখবো? এই ক্ষেত্রে সাইকোলজি আমাদেরকে কি বলে, আমাদের করণীয়টা কেমন হবে? জি স্যার। আচ্ছা,
আসলে আমি এবারও খুব চমৎকার আলোচনা শুনছিলাম, স্যার অনেকগুলো পয়েন্ট গুলো নিয়ে এসেছিলেন। থ্যাংক ইউ নাসিবা প্রশ্নটি করার জন্য, যদিও আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে। তো এই জায়গায় আমরা যেটা বলছি যে আমাদের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বলি, অ্যাজ এ জেনারেল হিউম্যান বিইং আমাদের নিজস্ব কিছু মেকানিজম রয়েছে। আমরা যখন কাজ করি আমাদের নিজস্ব চিন্তা চেতনা রয়েছে, এবং সে অনুযায়ী আমাদের ফিলিং বলি, আমাদের অ্যাকশন বলি, যেটা আমি আমার আলোচনার একদম শুরুর দিকে বলেছিলাম। আমরা যখনই কোনো অ্যাকশন করি তার পিছনটার দিকে আমাদের চিন্তা এবং আমাদের আবেগগুলো কাজ করে। তো যখন আমার সামনে কো কারিকুলাম অ্যাক্টিভিটি একসাথে অনেকগুলো থাকে, আমাদের অনেকগুলো রোল রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা আসলে কিভাবে ভারসাম্য করব। তো এটাকে অনেকটা আমাদের প্রবলেম সলভিং স্কিলের মধ্যে সেটা নিয়ে আসতে হয়। যেমন আমি যদি আমার সামনে অনেকগুলো কাজ থাকে, সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে যদি ধরি, যে আমার একই সাথে আমার পড়াশোনা করতে হবে, আমার হয়তো রোবারিং যেটা আমাদের সাথে ভাই এবং স্যার যেটা রয়েছেন, যে তারা কিন্তু নিজেদেরকে ম্যানেজ করেছেন। কিভাবে করেছেন? তাদের লাইফের মধ্যে একটা প্রায়োরিটি সেট করেছেন, যে আমার এই কাজটা আমার জন্য কতটা প্রায়োরিটি, আমার জন্য ইম্পর্টেন্সি না আর্জেন্সি, আমি কোন জায়গাতে নিজে আসলে সেট করছি। দেন দেন আমি যেটা করব, সেই জায়গা থেকে আমি পসিবল কিছু সলিউশন বের করব, যেটা আমি আমার যদি এটা প্রবলেম রিলেটেড হয়, সেটা আমি প্রবলেম থেকে বের হওয়ার জন্য পসিবল সলিউশন নিচ্ছি। দেন আমি এক্সিকিউশনের দিকে যাব, এক্সিকিউশনটা দেখবো যেটা করে কাজ হচ্ছে কিনা। যদি না হয় দেন আমি অল্টারনেটিভ সলিউশনের দিকে যাব। অর্থাৎ ভেরি ফার্স্ট হচ্ছে আমাকে এটা আইডেন্টিফিকেশন করা, যে আমার আসলে আমার কি কি দিকে আমাকে ফোকাস হতে হবে। তার একটা প্রবলেম লিস্ট হতে পারে, আমরা আমাদের পয়েন্ট গুলোকে আমরা লিখতে পারি, লিখে আমি দেখবো কোনটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং টাইমটাকে যদি আমরা শিডিউলিং করতে পারি, সেটাকে আমরা অ্যাক্টিভিটি শিডিউল বলি আমাদের ভাষায়, যে আমাদের যতগুলো অ্যাক্টিভিটি আমরা করে থাকি সেটা একটা শিডিউল করা, এবং টাইমে আমার ডে ওয়াইজ সপ্তাহে 7 দিন, সেই 7 দিনের মধ্যে কোন কাজটার জন্য আমার প্রায়োরিটি টাইম কখন হলে সবচেয়ে বেস্ট আউটকামটা পাবো। আমার একাডেমিক টাইমের জন্য আমি একটা টাইম রাখলাম, আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য আমি সেখানে কিছু টাইম রাখলাম। যদি আমার বছরের মধ্যে কিছু একটা সময় থাকে যেটা আমার তো ক্যাম্পিং এ যেতে হতে পারে, কিছু সোশ্যাল ওয়ার্ক করতে হতে পারে, ওই টাইমটা আমার ভলেন্টিয়ার ওয়ার্ক হিসেবে আমি একটা আমার ইয়ারলি ক্যালেন্ডারের মধ্যে আমি পার্টিকুলার টাইম রাখবো। তো এইভাবে করে আসলে টাইম ম্যানেজমেন্টের জায়গা একটা থাকে, আমি আসলে আমার সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করা, অল্প সময়ের মধ্যে আমি বেস্ট আউটকামটা কি করে নিয়ে আসতে পারি। তো সেই জায়গা থেকে প্রবলেম সলভিং স্কিল থাকতে পারে, টাইম ম্যানেজমেন্ট স্কিল হতে পারে, সোশ্যাল স্কিলের জায়গায় আমি নিজেকে আরেকটু শার্পেন করব, আমার কমিউনিকেশনের স্কিল গুলাকে আরেকটু বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমি একটু উদ্যোগী হব। তো এইভাবে করে আসলে আমরা যখন শুরু করি তখন কিন্তু এটা ভারসাম্যের দিকে যাবে। প্রথম কাজটা হচ্ছে আমাকে আগে থেকে যদি আমি ভাবতে থাকি কিভাবে আমি এটাকে ভারসাম্য করব, কিভাবে ভারসাম্য করব, তার চেয়ে বেটার হচ্ছে আমি আগে কাজটা শুরু করে দেওয়া। যখন আমি ইনিশিয়েটিভটা আমি নিব নিজ থেকে, তখন কিন্তু অটোমেটিক আমার কাজের ওয়েটা বাদলাবে। নিঃসন্দেহে আমি প্ল্যানিং করব, আমার কার্য পরিকল্পনাটা আমি আগে থেকে সেট করব। দিনের শুরুতে আমি একটা টু ডু লিস্ট করতে পারি, যে আমি আমার সারাটা দিনে আমার কি কি কাজ আছে, আমি কোন সময়টার জন্য কতখানি সময় আমি বরাদ্দ রাখবো, সেভাবে করে আমি কিন্তু এটা করতে পারি। এবং আমি আমার এই আলোচনার দিকে একদম শেষের দিকে যদি বলি, যে আমরা কিন্তু প্রত্যেকেই চাই, আমার পরিবার চাই, আমি ব্যক্তি চাই একটা মানসিক রোগ মুক্ত একটি জীবন চাই। যদি সেটা চাইতেই হয়, যেটা আমি সেটা করতে গেলে কিন্তু আমরা আমাদের বলি যে সিগনিফিকেন্ট এরিয়াজ অফ ফাংশনিং, আমাদের সোশ্যাল লাইফ, রিক্রিয়েশনাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ, কনজিকুয়াল লাইফ, হ্যাঁ, তো ইন্টিমেট রিলেশনশিপের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাকে ভালো থাকতে হয়। আমার হয়তো মন খারাপ কিন্তু আমার ফাংশনিং ঠিক আছে। যদি ফাংশনিং ঠিক থাকতে হয় তাহলে আমাকে কিছু একটা অ্যাক্টিভিটি করতে হয়, এবং অ্যাক্টিভিটি যে করলে যেটা হবে, আমার বডির মধ্যে সেই স্ট্রেস হরমোনটা কমে যাবে, আমার ব্রেনের মধ্যে যে কর্টিসল, তারপর নর অ্যাপিনেফ্রিন বা ডোপামিনের লেভেল যদি অনেক বেশি যায়, সেই জায়গা থেকে আমি একটা ব্যালেন্স জায়গা চলে আসবে। তো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু কন্ট্রিবিউট করার জায়গা আছে, যে আমি আমার অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমার শারীরিক স্বাস্থ্যটাকে ভালো রাখছি, পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ মুক্ত একটা জীবন যদি আমি করতে চাই, নিঃসন্দেহে আমার স্টুডেন্ট লাইফে বেসিক্যালি, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমি যেমন যত ভালো বীজ আমি ছোটবেলায় বপন করি, সেটার ইফেক্ট কিন্তু আমার পরবর্তীতে থাকবে। যে চর্চাগুলো যেটা স্যার আলোচনায় শুরুতে বলছিলেন, যে এই ছেলেটা রোবার হয়ে ছোটবেলা থেকে বড় হয়, সে আর যাই হোক লাইফে বিষণ্ণ হবে না। তো আমি এটাকে খুব দারুণ ভাবে নিয়েছি। সত্যিকার অর্থে সে যখন চাঙ্গা থাকবে, তার বডি যখন অ্যাক্টিভ থাকবে, ডিসিপ্লিনের ভিতর দিয়ে সে যখন চলছে, তখন কিন্তু তার মধ্যে স্ট্রেস আসাটা খুব সহসায় আসতে পারবে না, কারণ তার মধ্যে কিছু পজিটিভ কোপিং মেকানিজম সে কিন্তু দাঁড় করিয়ে নিয়েছে।
যে আমার যখন প্রবলেম আসবে আমি কি করে সলভ করতে হয়, আমি প্রবলেম সলভিং স্কিল শিখলাম, আমি টাইম ম্যানেজমেন্ট শিখেছি, আমি কি করে অন্যকে হেল্প করতে হয়, অন্যকে উপকার করার মানসিকতা আমার তৈরি হয়েছে। সো আমি যখন এইগুলো একসাথে নিজেকে মাল্টি অ্যাক্টিভিটির মধ্যে আমি নিজেকে জড়িয়ে রাখছি, তখন কিন্তু অটোমেটিক আমার ব্রেন সেই সুযোগটা পাবে না তোমাকে এখন স্ট্রেস হইতে হবে, আমাকে হয়তো ডিপ্রেশন হওয়ার সুযোগটা সে আমাকে দিবে না ব্রেন অটোমেটিক্যালি। তো আমি আসলে আমার আলোচনাটা এইভাবে শেষ করছি যে আমরা একটি মানসিক রোগ মুক্ত জীবন যদি করতে চাই, আমাদের সোসাইটি থেকে হেলদি মানসিকতা যদি বাড়াতে চাই, এবং আমাদের মন এবং মননকে যদি ইতিবাচকতার দিকে নিতে চাই, আমার সোশ্যাল স্কিল বাড়াতে চাই, কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই, নিঃসন্দেহে আমি একজন যদি সত্যিকার অর্থে একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাই, সেক্ষেত্রে কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর কোনো বিকল্প নেই। যদিও এটা হয়তো একাডেমিক্সে ডিরেক্টলি কোনো মার্কস ক্যারি অনেক সময় করবে না, কিন্তু এটা নিঃসন্দেহে আমার লাইফের জন্য এজ এ হোল লাইফের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখবে। সেটা আমার ফ্যামিলি লাইফ, আমার সোশ্যাল লাইফ, পিয়ার লাইফ, আমার ওয়াইডার সোসাইটিতে, যেটা আমি শুরুতে একদম বলেছিলাম যে আমার পার্সোনাল সাইকোলজি এবং এক্সটার্নাল ফ্যাক্টর দুইটার ইনফ্লুয়েন্স দিয়ে যে আমি শুরু করেছিলাম, আমি চেষ্টা করছি এভাবেই আমার ব্যক্তির মধ্যে, আমার মননে, আমার চিন্তায়, আমার ইতিবাচকতার মধ্যে যেন সেটা বহিঃপ্রকাশ ঘটে, পরিবারের পক্ষ থেকে, আমি আমার নিজের পক্ষ থেকে। থ্যাংক ইউ সানসিতা। জি, আপনাকেও ধন্যবাদ স্যার, বেশ সুন্দরভাবে সবকিছু তুলে ধরলেন আমাদের কাছে। আমরাও আসলে আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শেষ মেসেজ গুলো নিতে চাই। জি, জাহারুল ইসলাম আল হীরা, ভাই আপনার যদি একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু মেসেজ থাকে অ্যাজ আ লাস্ট মেসেজ অফ দিস প্রোগ্রাম, আপনাকে দেওয়ার অনুরোধ করছি। জি আপু, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার একাডেমি 21, তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের প্রিয় সম্পাদক স্যার ইমদাদুল স্যারের প্রতি, যিনি আমাকে আজকে এখানে আসার জন্য, তিনি তার নির্দেশনায় আজকে আমার এখানে আসা। যে আমি যেটা বলতে চাই, একজন প্রশ্ন করেই বসেছে যে বাল্য বিবাহ মাদক, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। এই বিষয়ে যদিও একটু আলোচনা হয়েছে, যেহেতু উনি এখন শুনছেন এই জন্য আরেকবার রিপিট করতে চাই। জি, বাল্য বিবাহ নিয়ে আমাদের রভার তথা আমাদের ছাত্র সমাজ বর্তমানে কিন্তু বহুলভাবে আলোচনা করতেছে, এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে অবশ্যই বলি যে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহের কারণেই আপনার যে সংসার ভাঙে, কিছুদিন এই ছোট বাচ্চাদের বিবাহ দেওয়ার কারণেই মূলত সংসারটা ভেঙে যায়। এবং মাদক নিরসন, আমাদের বন্ধু বান্ধব অথবা ছোট ভাইতে এখন মাদক নিরসনে পড়েছে। এই মাদক নিরসনের কারণটা কি? আমি মনে করি এই যে এখন বর্তমানে আমাদের ফ্রেন্ডরা এই যে মোবাইল গেমিং এ পড়ে গেছে, এটা একটা খুব ক্ষতিকর দিক। আগে শুনতাম যে বড়রা মাঠে যেত, আমরাও ছোটবেলায় একটু মাঠে খেলতাম, দৌড়াদৌড়ি করতাম। এখন আমরাও খুব একটা দৌড়াদৌড়ি করি না, ওই যে রুমে একদিনে বসে থাকি। ওই যখন ডিপ্রেশন কাজ করে, ওই একটা বড় ভাই থাকে, বলে যে এই স্মোক কর, একটান বেরি খা, এটা ভালো হবে। এইগুলো ভেবেই আমরা আসলে মাদকের দিকে ঢলে যাই। এগুলো যদি আমরা না থাকি, আমাদের যে বাবা মা আছে, আমরা সবাই সচেতন হই নিজ নিজ জায়গা থেকে, তাহলে এসব মাদক থেকে দূরে থাকা সম্ভব, বাল্য বিবাহ থেকে দূরে থাকা সম্ভব, সমস্ত ভালো কাজে অংশগ্রহণ করা সম্ভব। জি জি, আপনাকে ধন্যবাদ। একই কথা আমি ডক্টর সাইদুল ইসলাম স্যারকেও বলবো, আজকে একাডেমি 21 এর যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সেই সব দর্শক প্লাস যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য কিছু মেসেজ রাখার জন্য অনুরোধ করছি। জি, খুবই সংক্ষিপ্ত আকারে এক লাইনে যদি বলি, যেটা আমি আমার স্যারের কাছ থেকে শিখেছিলাম, সেই জায়গা থেকে আমি একটু করে বলি। সেটা হচ্ছে তিনটা বিষয়। আমি যখন আমরা যারা একাডেমি 21 এর সাথে সম্পৃক্ত, এখন যারা শুনছেন বা পরে শুনবেন, এই জায়গাতে একটা হচ্ছে যে আমরা এই বর্তমান নিউ নরমালের মধ্যে কিন্তু আমরা স্টিল আছি। এই সময়টার মধ্যে আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটি করার সুযোগটা যদিও কিছুটা সংকীর্ণ হয়ে গিয়েছে, তারপরেও এখন আমাদের কিন্তু আসলে আমাদের এই নিউ নরমালকে যদি আমরা এনজয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের তিনটি বিষয়কে খেয়াল রাখা। একটা হচ্ছে আমরা নতুন কিছু করব, অর্থাৎ ডু সামথিং নিউ, মেক সামথিং নিউ অ্যান্ড লার্ন সামথিং নিউ, অর্থাৎ আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু বানাবো, নতুন কিছু করব। অর্থাৎ এই তিনটি বিষয়কে সমন্বয় করে যদি আমরা আমাদের কার্যক্রমগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাই, আশা করা যায় আজকের এই লাইভ প্রোগ্রাম আমাদের কাছ থেকে অত একটা সার্থকতা নিয়ে আসবে। ক্ষুদ্র একটি মেসেজও যদি আমাদের কোনো দর্শক এখান থেকে পেয়ে থাকেন, যেটা তার লাইফের জন্য
নতুন একটা ইতিবাচক চিন্তার একটা ধারক হিসেবে কাজ করবে, তাহলে হয়তো বা সেটা আমাদের পরবর্তী লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে, সেটা হয়তো আমরা পরবর্তীতে বুঝবো। হয়তো ইমিডিয়েট হয়তো আমরা দেখছি না, কিন্তু আমার ইতিবাচক মানসিকতার মাধ্যমে কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যখন আমরা যুক্ত হয়ে যাব, ঠিক ওই সাথে কিন্তু আমাদের নিজেদের শারীরিক ভাবে, আমাদের মানসিক ভাবে আমরা ভালো থাকবো, সুস্থ ব্যক্তি থাকবো, সুস্থ সমাজ হবে। থ্যাংক ইউ সবাইকে। জি স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। সর্বশেষ আজকের প্রোগ্রামে মোহাম্মদ এমদাদুল হক স্যারকে আমাদের দর্শকদের প্রতি কিছু মেসেজ রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই একাডেমি 21 এর সমস্ত কর্তৃপক্ষ এবং কলাকুশলীদের। আমি একটি কথা না বলেই পারছি না যে আমাদের কমেন্ট বক্সে অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্টস এসেছিল আমাদের। সেখানে একটি কথা ছিল যে মাদক, সন্ত্রাস, বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে তার জন্য আমরা কি করতে পারি। তার উত্তরে একটাই, যে ছেলেটি ব্লাড ডোনেশন ক্যাম্পের সদস্য, যে রক্তদান করে, সে জানে তাকে সুস্থ থাকতে হবে, কারণ মাদক সেবন করলে সে কাউকে রক্ত দিতে পারবে না। ফলে একটি সংগঠনের সাথে যুক্ত থাকবার কারণে, হয়তো বাঁধন হোক, আস্থা হোক বা যে কোনো একটি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যুক্ত থাকার কারণে অটোমেটিক্যালি তাকে অনেকগুলো ভালো কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে হচ্ছে। তাই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসই আমাদের যুব সমাজদেরকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষা করতে পারে, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন কার্যক্রম থেকে। আর একটি কথাই শুধু আমি আজকের অনুষ্ঠানে যারা আমাকে শুনছেন সে সমস্ত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, এবং সবশেষে একটাই কথা, পৃথিবীটাকে গড়তে গেলে সবার আগে নিজেকে গড়ো। সুন্দর জীবন হোক, সার্থক জীবন হোক, পরিপূর্ণ জীবন হোক সবার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে আজকে একাডেমি 21 কে দিয়েছেন। আমরাও আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে চাই। আমাদের আজকের বিষয় ছিল ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট লাইফ। আমাদের সাথে আলোচক হিসেবে ছিলেন মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর সাইদুল ইসলাম এবং জাহারুল ইসলাম আল হীরা। তাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন পুরো সময়টা জুড়ে, আপনাদের অংশগ্রহণের প্রতি মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজটাকে সুন্দর রাখবেন। আল্লাহ হাফিজ।